গল্প ইলেকট্রিক্যাল মন। কলমে আরিশান নূর। সূচনা পর্ব। শুনেছি মেয়েদের বিয়ের পর প্রথম প্রথম সর্বাঙ্গে বিষ ব্যথার জন্য প্রায় জ্বর আসে। নববধূরা সারা রাত জেগে থাকে, রাতে ঘুমায় না জন্য অসুখ লেগে থাকে, টানা অসুস্থ থাকে। আপনি কি নববধূ যে ঘন ঘন অসুস্থ হচ্ছেন? এত ছুটি চাওয়ার কারণ কি মিস আয়না? অপমানের সুরে কথাগুলো বলল আয়নার অফিসের বস সাদবিন রহমান সমুদ্র। ওনার মতো রাগী, বদমেজাজি, ইগোয়েস্টিক, ঘাউড়া, ঘাড়ব্যাকা ও ঘাড়ত্যাড়াও না সোজা ঘাড়ুল্টো লোক আয়না তার জীবনে দেখেইনি বললে চলে। এমন বিশ্রী অপমানসূচক ঠেস মারা কথায় অপমান, লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে। গা ঘিনঘিন করে উঠে তার। আশেপাশে তার কলিগরা মিটমিটিয়ে হাসছে তার উপর। আয়না লজ্জায় মাথা নুয়ে ফেলে ওড়না দিয়ে হাত প্যাঁচাতে থাকে। কি বাজে পরিস্থিতি তৈরি করলেন উনি! একটা মানুষ কিভাবে কোনো মেয়েকে এভাবে ডাবল মিনিং কথার ছলে সকলের সামনে অপমান করতে পারে? আয়নার রাগে অপমানে দুঃখে কান গরম হয়ে আসে। কি হলো চুপ যে? নতুন বিয়ে করেছেন নাকি তবে? হু। আয়না উত্তর না দিয়ে ছোট করে বলে, সরজি স্যার। কিন্তু মনে মনে বলল, সরজির গুষ্টি কিলাই। তোকে আমার এক বিন্দু সহ্য হয় না রে চান্দু। নিজেকে কি ভাবিস তুই? বদ লোক কোথাকার। খাটাস বস কোথাকার। আমি কালকেই চাকরি ছেড়ে দিব। রিজাইন লেটারে সাইন করেই তোর মাথায় ময়লার ডাস্টবিনের 3 দিনের বাসি ময়লা ফেলব। হু হো। সমুদ্র এতক্ষণ পর তার দিকে মুখ তুলে তাকালো, হাতে আয়নার তৈরি করা ফাইল। সে বলে উঠে, মন কোথায় পড়ে থাকে আপনার? আকাশে নাকি বিয়ের ঘরে? একটা কাজও ঠিকমতো শেষ করেননি আবার ছুটি চান? লাগবে না, লাগবে না স্যার। সমুদ্র ঠান্ডা কিন্তু তেজি কণ্ঠে বলে, আজকের মধ্যে গত সপ্তাহের সব পেন্ডিং কাজ শেষ করে অফিস ছাড়বেন। অ্যাম আই ক্লিয়ার? কথাটা বলেই হাতে থাকা ফাইল ছুঁড়ে মারল সামনের দিকে। ছুঁড়ে মারার বেগ একটু বেশি ছিল কিনা, সজোরে শব্দ তুলে নিচে ছুটে এসে আয়নার পায়ের কাছে পড়ল। আয়না ভয় ভয় বলে, ইয়েস স্যার। সমুদ্র বলে উঠে, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, আপনিও গিয়ে ভুলগুলো সংশোধন করুন। আয়না সবার সঙ্গে চটজলদি বেরিয়ে যেতে চাইল। এই বদমেজাজি বেয়াদব লোকটাকে এক মুহূর্ত আর দেখতে চায় না। অসহ্য লাগে জাস্ট ওনাকে। ওনার চেহারা দেখা মানেই দিন খারাপ যাওয়া। অসহ্য, অসহ্য। তার কি এমন অপরাধ যে এত বাজে ভাবে অপমান করল? শুধু আজ হাফ ডেই তো চেয়েছিল। আর গত সপ্তাহে জ্বরের অজুহাত অফিসে একদিনও আসেনি সেজন্য এত ইনসাল্ট করা কি ঠিক? এই লোকের বউয়ের কপালে নিশ্চয়ই বিরাট বড় দুঃখ আছে। ওনার যে ব্যবহার কোনো মেয়ে বিয়েই করবে না ওনাকে। বিয়ের আসরেই ওই লোকের গোমরা চেহারা দেখে ভাগবে ডাম সিউর। আয়না রুমের বাইরে যেতে ধরলে ফের পিছু ডাকে সমুদ্র। বলে উঠে, মিস আয়না, আপনি একটু অপেক্ষা করুন। বাকিরা যেতে পারেন। সমুদ্রর আদেশ শোনামাত্র আয়নার সঙ্গে থাকা অন্যরা রুম ত্যাগ করল দ্রুত। আয়না দাঁড়িয়ে রইল। সমুদ্র এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নার অস্বস্তিতে মনের মধ্যে গুমোট অনুভূতি ঘুরপাক খায়। তাকে কেন একা রেখে দিল? কি করবে তার সঙ্গে? মেরে পুঁতে দিবে না তো? ওনার যা রাগ 1-2টা রাগের বশে ওনার জন্য তেমন কোনো ঘটনাই নয়। এই লোকের কেবিনে একা থাকা, চিড়িয়াখানার ক্ষুধার্ত বাঘের খাঁচায় আটকা পড়ার সমতুল্য। কেন এই লোক আগ বাড়ায় তার সঙ্গে কথা বলতে চায়? সমুদ্র ঠিক তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, আপনার সমস্যাটা কি? বললাম তো স্যার, লাগবে না ছুটি, সরজি। ব্যথা আছে নাকি শরীরে এখনো? আয়না বুঝে পায় না কোন ধরনের ব্যথার কথা বলছেন বস। সে চোখ তুলে তাকায়। বিয়ের পর মেয়েরা এক বিশেষ ধরনের পেইন কিলার খায়। পেইন কিলার খেলে আর কোনোরকমের ব্যথা থাকে না। ব্যথা না থাকলে জ্বরও আসবে না, সিক লিভও লাগবে না, রাইট? কথাগুলো আয়নার চোখে চোখ রেখে বলেই ফিচেল শয়তানি হাসি হাসে সে। আয়না মাত্র বুঝল ব্যাটা আবার তাকে হেনস্থা করতে আজেবাজে বকে যাচ্ছে। একটা সামান্য ইস্যু নিয়ে এত বাজে বাজে ইঙ্গিতে অপমান করে কি মজা পাচ্ছে সে? আর এই ব্যাটা এত বিবাহিত নারী সম্পর্কে জ্ঞান রাখে কেমনে? আয়না একটু জোরে শব্দ করে বলে, আমি অবিবাহিত। আয়না সামনের দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য পা আগাতে ধরলেই বন্ধ কাচের দরজার সঙ্গে কপালে আঘাত লাগে। সে কপালে হাত দিয়ে আউ বলে শব্দ করে।
সমুদ্র সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার আঘাতপ্রাপ্ত কপালটায় নিজ হাত স্পর্শ করায় অমনি যেন আয়নার গায়ে বিদ্যুৎ খেলে যায়। সে তড়িৎবেগে সমুদ্রের হাত নিজের শরীর থেকে ঝটকায় সরে দিয়ে বলে উঠে, আপনি কোন সাহসে আমার কপালে হাত দিলেন? সমুদ্র জুৎসই জবাব দিতে পারে না। আয়না প্রায় চিল্লিয়ে বলে উঠে, আপনার কোনো অধিকার নেই আমার কপালে স্পর্শ করার। নিজের লিমিটের মধ্যে থাকবেন। সমুদ্র সবটা শুনে না, কেবল অধিকার শব্দটা তার কানে বাজে ভীষণ জোরে। ঠান্ডা, শীতল কণ্ঠে বলল, বের হয়ে যাও। আর ভুলেও নিজের চেহারা দেখাবে না। আয়না বসের কেবিন থেকে বের হতেই তার কলিগরা তাকে ঝালানো শুরু করল। সে এসবে বিরক্ত হয়ে নিজের ডেস্কে গিয়ে বসে। বহুত কাজ পড়ে আছে। এমনিতেই মনমেজাজের কোনোটাই ভালো নেই তার। গত 5 দিনের ফাইল সব রিচেক দিতে হবে। আজ আর জলদি বাসায় ফেরা হবে না, ধ্যাতো। বেয়াদব লোকটা ইচ্ছা করে তার সঙ্গে এমন করল। অন্যদের সঙ্গে ডিসকাস করে সবাই মিলে কাগজপত্র তৈরি করেছে। তাহলে সবারটা ঠিক থাকলে তারটা ভুল যাবে কেন? এসব তাকে ঝামেলায় ফেলার পায়ুতারা ছাড়া বইকি কিছুই না। আয়নার মন চাচ্ছে গিয়ে ওনার চুল ধরে টানতে। হতচ্ছাড়া বেটা যেদিন যেদিন অফিস আসে, সবার শ্বাস নেওয়া হারাম করে ছাড়ে। আয়না টানা 4টা ঘন্টা কাজ করে যখন সব ফাইল রেডি করে, তার অফিসে আর কেউ অবশিষ্ট নেই। সবাই চলে গেছে অফিস ছেড়ে। সন্ধ্যা 7টা বেজে গেছে ইতিমধ্যে। সে দ্রুত সমুদ্রের রুমের দিকে ছুটল। এই সময়ে সমুদ্র কেবিনে থাকে না। ফাইল রেখেই সে এক দৌড়ে বাসায় চলে যাবে। ব্যাটার চেহারা দেখতেও চায় না আর সে। আজকে অনেক দেরি হয়ে গেছে। বাসায় নিশ্চয়ই সকলে চিন্তা করবে। সমুদ্রের কেবিন পুরা ফাঁকা। তার পিয়ে দাঁড়িয়ে ছিল পাশেই। তাকে দেখে এগিয়ে এসে হেসে বলে, গুড ইভিনিং। আয়না ব্যস্ততা নিয়ে বলে উঠে, তোমাদের বদমেজাজি সার কোথায়? মেয়েটা সুন্দর করে হেসে বলে, স্যার বেরিয়ে গেছে। ফাইল রেখে যাও। স্যার কালকে চেক করবেন। আয়নার মনে মনে ভাবে, বেয়াদব বসো। তাকে এভাবে গাধার মতো কামলা খাটিয়ে নিজে আগে আগে বেরিয়ে গেছে। আয়েশ করছে। বেটা আসলেই খাটাস। মানুষকে বিপাকে ফেলে দিতে পছন্দ করে। যত সব। সে ফাইল ডেস্কে রেখে ফুরফুরে মেজাজে অফিস থেকে বের হবে এমন সময় যার মুখ দর্শন করতে চায় না ঠিক তার মুখের সামনে এসে পড়ল সে। সমুদ্র তখন ফোনে কার সাথে যেন গল্প করছিল। আয়না তাকে পাশ কেটে চলে যেতে ধরলে ঠিক তার সামনে এসে রাস্তা আটকায় সমুদ্র। সে তখনও ফোনে কার সাথে যেন কথা বলছিল। আয়না না চাইতেও দাঁড়িয়ে গেল। সমুদ্র ফোন কেটে তার দিকে সন্দেহমূলক দৃষ্টিতে তাকালো। আয়না আগ বাড়ায় বলল, ফাইলগুলো আপনার ডেস্কে রেখে এসেছি। যান তাহলে। আয়না হনহন করে বেরিয়ে আসে অফিসের বাইরে যেন সে হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু আজ যেন বিপদ পিছু ছাড়তে নারাজ। প্রতিদিন 5টার মধ্যে এদিকে অনেক সিএনজি রিক্সা পাওয়া যায় কিন্তু আজ একটা কাকও নেই। রাস্তা পুরা ফাঁকা, আয়নার চিন্তা বেড়ে গেল। সে বাসায় পৌঁছাবে কিভাবে? রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতেই সমুদ্র এসে তার পেছনে দাঁড়ালো তবে কিছু বলল না। একটু পরই পার্কিং লট থেকে কালো এক্স করোলা গাড়ি এসে থামে। সমুদ্র তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কারো হেল্প লাগলে জানাতে পারে সে। আয়নার কানে কথাটা কর্ণপাত হওয়া মাত্র সে সোজা বামদিক ধরে পথ আগায়। সমুদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র মেয়ে। আয়না রাস্তার ধারে বসা ফুচকা স্টলে গিয়ে থামে। সে এক্সট্রা ঝাল, বম্বে মরিচের ঝাল সহ ফুচকা অর্ডার দিল। আজ যা যা টলারেট করেছে, এখন ঝাল ফুচকা না খেলে তার মাথা ঠান্ডা হবে না। ফুচকার প্লেট হাতে আসতেই সে খুশি হয়ে যায়, কিন্তু খুশি নিমিষেই হারিয়ে যায় যখন দেখল তার খাটাস বশ ঠিক হেঁটে এসে তার সামনে দাঁড়ালো। আয়না ফুচকা হাতে নিয়েই সম্পূর্ণ ঘুরে অন্যদিকে তাকায়। সমুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে ফের আয়নার মুখোমুখি দাঁড়িয়ে যায়। আয়না তখন সঙ্গে সঙ্গে আবারও অন্যদিকে ঘুরে যায়। সমুদ্র মুখে উচ্চারণ করে বলে, মেয়ে তো পুরাই তার ছিঁড়া। আয়না অন্যদিকে ঘুরে ফুচকা খাচ্ছিল। সমুদ্র ঠিক তার পেছনে দাঁড়ালো এবং পকেটে হাত গুজে বলে, আবার কি সমস্যা হলো? পেটে ব্যথা নাকি? মুখ ঘুরিয়ে অন্যদিকে পালাচ্ছেন কেন? আয়না পেছনে দিকে তাকিয়েই বলে, পালাচ্ছি না, আপনার আদেশ পালন করছি। সমুদ্রের খেয়াল হলো সকালে একবার বলেছিল যেন আর চেহারা না দেখায়। সে বলে উঠে, এখন অফিস আওয়ার না, শো চেহারা দেখতে আমার অসুবিধা নেই।
আয়না এবার তার দিকে ঘুরে তাকায়। সমুদ্র একটু ভ্যাবাচেকা খেল। মেয়েটা ঝালে একদম কাহিল। নাকের পাটা আর ঠোঁট একদম টকটকে লাল হয়ে গেছে ঝালে। চোখ দিয়েও বুঝি পানি গড়াচ্ছে। সমুদ্র ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করে, বিল কত? আমি দিচ্ছি। সমুদ্র তাকে সম্পূর্ণ উপেক্ষা করে লোকটাকে 100 টাকা দিয়ে দিল। আয়না প্লেট ফেরত দিয়ে সমুদ্র থেকে দূরে সরে যেই না অন্যদিকে হাঁটা দিবে, অমনি সমুদ্র তার হাত খপ করে ধরে ফেলে। আয়না চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এর আগেই সমুদ্র ভীষণ জোরে ধমক দিয়ে বলে, আর কোনো কথা বলবে না। সোজা গাড়িতে গিয়ে উঠো। না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপনার চেয়ে বেশি খারাপ অন্য কেউ হবেও না। খারাপ হওয়ার প্রতিযোগিতায় আপনি একতম স্থানে আছেন। সমুদ্র কিছু বলে না। সে আয়নার হাত ধরেই আগায় গাড়ির দিকে। গাড়ির সামনে সে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলে, আজকে মেইন রোডের দিকে শ্রমিক আন্দোলন। আমি রিক্সা দিয়ে চলে যাব। পাগল নাকি? এদিকে কোনো যানবাহন পাওয়া যাবে না আজ। তাহলে হেঁটে যাব। শাট আপ। চুপচাপ বসেন গাড়িতে। আপনার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আয়না অবাক নয়নে তাকিয়ে বলে, আমার জন্য অপেক্ষা কেন করবেন? কৈফিয়ত দেই না আমি। বাক্যটা ভীষণ কর্কশ গলায় বলেই আয়নাকে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে সজোরে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজে আয়নার আত্মা কেঁপে উঠে, উফ! এত রাগ কেন এই লোকের? এই লোক কি ড্রাইভিং সিটে এসে বসছে? সিট, সিট। সে মোটেও ওনার এত কাছাকাছি বসতে চায় না। সমুদ্র গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসতেই আয়নার অস্থিরতা বৃদ্ধি পেল। সমুদ্রের ঠক করে দরজা লাগানোর আওয়াজে সে ছোট করে ঢোক গিলল। ওনার শরীর থেকে একটা অদ্ভুত মিষ্টি সুবাস ভেসে আসছে। নিশ্চয়ই কোনো সুন্দর পারফিউম মেখে এসেছে সে। আয়না আর চোখে একবার তাকে পরখ করে নেয়। খুব সুন্দর করে চুলগুলো গোছানো। কপালের দিকে কিছু ছোট চুল বড় অযত্নে পড়ে আছে। পরনে সাদা ফরমাল শার্টটার হাতা গুটানো। গুটানো শার্টের হাতের সামন দিয়ে দামি হাত ঘড়িটা উকি মারছে। সমুদ্র একটানে গাড়ি টান মেরে বলল, কি দেখছেন এত? আয়না যেন মুহূর্তের মাঝে ভিমরি খেল। সে বড় করে শ্বাস নিয়ে বলে উঠল, কই কি দেখবো আবার? সমুদ্র সুন্দর করে হেসে বলে, আমাকে দেখছিলেন নাকি? আয়না ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। উনি কিভাবে বুঝলো আয়না একবার আর চোখে তাকিয়েছিল তার দিকে? এত নজরদারি রাখে কেমনে? সে আমতা আমতা করে বলে, না না, আপনাকে দেখার কি আছে, আমি একবারও তাকাইনি আপনার দিকে। ওয়েল, আমাকে দেখার অনেক কিছু আছে। বুঝেছেন? না, না। ইউ শিওর? আয়না বলবে না ভেবেও ভুল করে বলে দিল, আপনার শুধু চোখ দুটিই সুন্দর। সমুদ্র যেন প্রশংসা পেয়ে সামান্য খুশি হলো। পুরুষও প্রশংসা পেলে খুশি হয় জানা ছিল না আয়নার। সে মোড়ে বাঁক নিতে নিতে জবাব দেয়, তাহলে আমার চোখের দিকেও নজর যায়। আয়না তার মুখে এমন কথা শুনে ভীষণ লজ্জা পায়। ব্যাফাস কথা বলা একদম ঠিক হয়নি তার। আয়না ভাবল কোনো স্যাভেজ উত্তর দিবে, কিন্তু লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। এই বদমেজাজি ছেলেটাকে শায়েস্তা সে করতে পারবে বলেও মনে হয় না, তবে তবে এটা চিরন্তন সত্য যে লোকটার চোখের দিকে অবশ্যই নজর যায়। যাবেই বা না কেন? এত এক্সট্রা অর্ডিনারি চোখের অধিকারী কয়জনই বা? ওনার বুঝি এজন্য অহংকার বেশি? ওনার ওই নীলচে চোখের মনির দিকে তাকালে যে কেউ তার অদ্ভুত প্রশান্ত চোখ দুটির সৌন্দর্যের ঈর্ষায় বশীভূত হবে। আয়নার মনে হয়, তার চোখ দুটির দিকে তাকিয়েই তার নাম সমুদ্র রেখেছে কেউ। এই লোকটার সুন্দর চোখজোড়ার মতো সেইম টু সেইম যদি আয়নার হবু বাবুদেরও চোখ হতো। ইস, তাহলে কি সুন্দর হবে! এটা মাথায় আসতেই আয়না নিজের চিন্তায় নিজেই ভীষণ বিব্রত হলো। বারবার ইন্টারের জিনতত্ত্ব অধ্যায়ের কথা স্মরণ হচ্ছিল আর লজ্জায় চোখমুখ গরম হয়ে আসছিল। এমন সময় হুট করে জোরে ব্রেক কষে একটু বাম দিকে গাড়ি ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আয়না সিটবেল্ট না বাঁধার ফলে সামনের দিকে জোরে এগিয়ে এসে মুখ থুবড়ে পড়তে ধরলে একটা পুরুষালী হাত এসে তার কপালের দিকে ঠেকে দেয়, ফলে ব্যথা পাওয়া থেকে রক্ষা পায় সে। ওনার হাতের উপর নিজের কপালমুখ স্পর্শ পাওয়ায় বেশ অস্বস্তি লাগে আয়নার। সমুদ্র বিরক্ত মুখে বলে, বাংলাদেশে গাড়ি চালানো মানে রোলার কোস্টারের উপর বসে থাকা। তারপর আয়নার দিকে তাকায় এবং নিজের হাত সরিয়ে নিয়ে বলে, এ দেশের একজনও যদি কোনো রুলস মানে। সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকের জানালায় টোকা পড়ল।
3-4 জন লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সে কাজ সামান্য খুলতেই একজন লোক বলে উঠে, কি ভাই, গাড়ি চালাতে পারেন না? নিয়ম মানেন আপনারা? লোকটা কাচের জানালা ভেদ করে গাড়ির ভেতরের দৃশ্য দেখল। পাশে মেয়ে বসে থাকতে দেখে যেন মজা পেল সে এবং বলে, মেয়ে নিয়ে ফস্টিনস্টি করে মজা নেন আর গাড়ি চালানোর সময় মানুষের উপর পারলে উঠায় দেন। মেয়ে নিয়ে থাকলে তো ভাই হুঁশ থাকে না। সমুদ্রের যেন রাগ উঠে যায় কিন্তু শান্ত থেকে বলে, রং সাইড দিয়ে যাচ্ছে। সেটা দেখলেন না? আপনি গাড়ি চালান, আপনি দেখবেন কিন্তু আপনি তো মৌজমস্তি নিয়ে ব্যস্ত। দেখার আর সময় কই? জরিমানা দেন। সমুদ্র বলে, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। কিন্তু পথচারীদের মধ্যে তার সঙ্গে ঝগড়া করার চেয়ে জরিমানা নেওয়ার তারা বেশি। অগত্যা 1000 টাকার নোট এগিয়ে দিতেই তারা গাড়ি ছাড়ল। এবারে সমুদ্র স্পিড তুলে জায়গা দ্রুত ত্যাগ করল। একটু সামনে যেতেই আয়না বলে উঠে, গাড়ি থামান। আমি নামবো। আপনি কি ভয় পেয়েছেন? রিল্যাক্স। আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারবো না আমি। আয়না বলে উঠে, সামনের গলিতেই আমার বাসা। ওহ। সে দ্রুত বামে গাড়ি থামায়। আয়না কোনো কথা না বলেই নেমে পড়ে। সমুদ্র মনে মনে ভাবে একটা ধন্যবাদ অবধি দিল না। তবে সে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকে। আয়না সামনে না গিয়ে পিছনে গিয়ে দোকান থেকে অনেকগুলো বনরুটি কিনল। সমুদ্র কিছুটা বিস্ময় নিয়ে ফ্রন্ট মিরর দিয়ে পেছনের দিকে চোখ রাখে। দোকানের সামনে দাঁড়িয়ে একটা রুটির প্যাকেট খুলতেই দুটো রাস্তার কুকুর এসে তাকে ঘিরে ফেলে। আয়না ওদের রুটি খুলে খাবার দিতে থাকলো। কুকুরগুলো এসে এসে তার পাশে জড়ো হয়ে রুটি খাচ্ছি। কুকুরগুলো বুঝি আয়নাকে চেনে। সমুদ্র একবার পেছনে ঘুরে তাকিয়ে সরাসরি আয়নার কাণ্ড দেখে নেয়। কিছু দৃশ্য বা দৃশ্যপট সরাসরি দেখতে ইচ্ছে করে। ক্যামেরা কিংবা আয়নার প্রতিচ্ছবিতে সম্পূর্ণ সৌন্দর্য ধরা পড়ে না। দেখার স্বাদও পুরাপুরি মেটে না। তা না হলে কেউ আর সমুদ্রপাড়ে যেতই না। কিছু চোখের তৃষ্ণা প্রত্যক্ষদর্শী দর্শনেই কেবল মেটে। সমুদ্র যখন বাসায় ফেরে তখন রাত 11টা অতিক্রম হয়েছে। আজ একটু বেশিই দেরি করে ফেলেছে। শুধু শুধু 2 ঘন্টা নষ্ট করেছে আজ সে। বাসায় সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে নিশ্চয়ই। এখন ঘুমাচ্ছে সবাই। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মা মিসেস রোদেলা ঠিক ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষায় ছিলেন। সমুদ্র মুচকি হেসে বলে, আম্মু জেগে আছো কেন? ঘুমাওনি কেন? তোর জন্য অপেক্ষায় ছিলাম। কেন মা? আমি ঘুমালে তো তুই না খেয়ে খালি পেটে শুয়ে পড়বি। তোমার কিন্তু প্রেশারের সমস্যা। সময় মতো ঘুম দরকার। মিসেস রোদেলা দুঃখী দুঃখী চেহারা করে বললেন, ঘরে আমার বৌমা আসলে দেখতি আমাকে এই হাই প্রেশার নিয়ে তোর জন্য রাত জাগতে হতো না। বৌমাই সব গরম করে তোকে খাওয়াত। বৌমা না আসলেও তোমার রাত জাগার প্রয়োজন নেই। সমুদ্র খেতে বসে। সেই বুঝল মা আসলে তার খাবার বেড়ে দেওয়ার অপেক্ষায় বসে নেই। বিশাল বড় ফাঁদ পেতে রেখেছে। ইমোশনাল ট্র্যাজেডি অ্যাপ্লাই করছেন উনি। মিসেস রোদেলা ভাত বেড়ে দিয়ে বলে, তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে বাবু। আব্বু গত 6 বছর ধরেই রেগে আছে। এবার আর বাবাকে কষ্ট দিস না বাবু, তোর বাবা তোদের কত ভালোবাসে একবারও তুই সেসব নিয়ে ভাবিস না। মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। ডাক্তার তো ঘরে আছেই। অসুখ হলে ঔষধ লাগে। তোমাদের অসুস্থতার ঔষধ কি তবে? একটা মিষ্টি বৌমা আর 2টা নাতি নাতনি। সমুদ্র অবাক না হয়ে পারল না। কি সাবলীল স্বীকারোক্তি তার মায়ের, সামান্য হাসল সে। বাবু এত কম ভাত নিয়েছিস কেন? আরও নে। না, ভাত দিও না। ডাল দেও। মিসেস রোদেলা ভাত বেড়ে দিয়ে বললেন, ভর্তায় লবণ ঠিক আছে? হ্যাঁ। কালকে কিন্তু শুক্রবার। মনে আছে তো? সমুদ্র খাওয়া থামিয়ে দিল। সেই কিছুটা শীতল গলায় বলে, মনে আছে। এবার কোনো ঝামেলা করিস না বাবা। সমুদ্র এবারে বলে, আমি ঝামেলা করি না। তোর বাবা এবারে ভীষণ আশাবাদী। এবার তাকে কষ্ট দিস না। এবার তুই ঝামেলা করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সমুদ্র বিস্মিত হয়ে বলে, এসব কি আজব কথাবার্তা বলো? বলেছি তো ঠিক আছে। বারবার ঘ্যানঘ্যানানি ভালো লাগে না। প্রমিজ কর বাবাকে আর কষ্ট দিবি না, অপমানিত করবি না। বাবা আগ বাড়ায় কষ্ট টেনে আনেন, এখানে আমার কিছু করার নেই। আর অপমান আমি আমার পরিবারের হতে দিতে চাই না, তোমাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আমাকেও তো বাধ্য করো। এত জোরাজুরি ভালো লাগে না।
বলেই সে উঠে দাঁড়ালো। পাতে পড়ে রইল আধ প্লেট ভাত। রোদেলা বলে উঠে, খেয়ে নে ঠিক মতো। খেয়েছি মা। আমি রাতে কম খাওয়ার ট্রাই করছি। মিসেস রোদেলা চুপচাপ বসে রইলেন মন খারাপ করে। ছেলের জন্য সুজির হালুয়া করেছিলেন, কিন্তু ছেলে তার একটু বেশি হেলথ কনসার্ন। বাপদাদার ডায়াবেটিস আছে জন্য এই অল্প বয়স থেকে সুগার খাওয়া বাদ দিয়েছে, অথচ ছেলের মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে প্রিয়। ছেলেটাকে তার সব প্রিয় জিনিস কেন বাদ রেখে জীবনে আগাতে হয়? রোদেলা কারো জড়িয়ে ধরার স্পর্শে চমকে উঠে। দেখল সমুদ্র তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। ক্ষণেই হাসি ফুটে উঠে তার মুখে। সমুদ্র বিচলিত গলায় বলে উঠে, মা, আমি তোমাকে কি বলেছিলাম? কি? তোমার যেটায় সুখ, আমি সেভাবেই আগাবো। আর কষ্ট দিব না তোমাকে আম্মু। প্লিজ একটু হাসো, না হলে আমার প্রচুর গিল্ট ফিল হয়। মিসেস রোদেলা, সমুদ্র মা তাকে খুব সুন্দর একটা হাসি উপহার দিল। নিজের রুমে ফিরে আসতে আসতেই 12টা বেজে গেছে। বিছানায় গা এলিয়ে দিতেই ফের উঠে যায়, কিছু ফাইল চেক দেওয়া বাকি। অফিসে ইদানিং কাজের প্রেসার যাচ্ছে। 3টা বড় বড় প্রজেক্টের কাজ চলছে। এর মধ্যেই তাদের আগের ম্যানেজার 10 লাখ টাকা নিয়ে ভেগে গেছে। নতুন ম্যানেজার সাহেবকে বিভিন্নভাবে সাহায্য করতে হচ্ছে। সে ড্রাফট চেক দিল। মোট 7টা ফাইল চেক দেওয়ার কথা। কিন্তু ফাইল সংখ্যা অনলাইনে শো করছে 6টা। একটা ফাইল কম। নিশ্চয়ই কেউ একজন ফাইল গুগল ড্রাইভে আপলোড দিতে ভুলে গেছে। 2 মিনিট চেক দিয়ে দেখল আয়না নূর জাহানের ফাইল নেই। সে বলে উঠে, আপনি ছাড়া এই অকামকেই বা করবে। ফোন লাগানো আয়নার নাম্বারে। একবার রিং বাজলো। কেউ ধরল না। সমুদ্র প্রতিজ্ঞা নিল আজ যতক্ষণ আয়না ফোন ধরবে না সেই কল দিয়েই যাবে। আয়না কেবল রান্নাঘর থেকে গরম গরম রামেন বানিয়ে বলে করে নিয়ে রুমে আসলো। রাত গভীর হলেই তার ঝাল ঝাল রামেন, কাপ নুডলস খাওয়ার মিড নাইট ক্রেভিংস ওঠে। এজন্য অবশ্য বাবা বোকাও দেয়, গ্যাস্ট্রিকে সমস্যা হবে জন্য। সে ফোন হাতে নিতেই দেখল বসের ফোন থেকে 8টা মিসড কল, তার তো ভয় হাত পা কাঁপা শুরু হলো। না জানি আবার কি ভুল করে এসেছে সে। দ্রুত কল লাগায় সে। একবার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। খুব শান্ত কণ্ঠে উনি বলে উঠে, আয়না, ঘুমাচ্ছিলেন? ডিস্টার্ব করিনি তো? তার বলার ধরনে আয়না আকাশ থেকে পড়ল। উনি এত সুন্দর করে কথা বলতে জানেন। সে বলে উঠে, না স্যার। জেগেছিলাম। কি করছিলেন? রামেন খাচ্ছি। আয়নার বুঝি সত্য কথা বলাটা ভুল হলো। সমুদ্র তাকে পেয়ে বসল। বলে উঠে, রামেন যেহেতু খাচ্ছেন, তাহলে ঘুম তো দেরি আছে। ভিডিও কল দিচ্ছি। রিসিভ করেন। আয়না হতভম্ব হয়ে বলে উঠে, ভিডিও কল কেন? নিশ্চয়ই আপনাকে দেখার জন্য না। সঙ্গে সঙ্গে কল আসে। সে রিসিভ করেই মেকি হাসি দিল। বুঝাই যাচ্ছে অনিচ্ছাকৃত হাসি এটা। সমুদ্রের পানে একবার তাকালো। এখনো সকালের শার্ট গায়ে দেওয়া। চেঞ্জও করেনি। আহারে, সারাদিন কাজ করলে এই দশাই হবে। সমুদ্র বলে, সবাই ফাইলের পিডিএফ ড্রাইভে আপলোড দিয়েছে, আপনারটা পাইনি। এখনই ল্যাপটপ নিয়ে আপলোড দেন, আমি ইন কলে আছি। চেক দিয়ে কারেকশন গুলো বুঝিয়ে দিব কেমন। আয়নার কিছুতেই বসের মিষ্টি মিষ্টি ব্যবহার হজম হচ্ছে না। যে কোনো মুহূর্তে বদহজম হবে এ ব্যবহারগুলো নিশ্চয়ই। সে দ্রুত ফাইল আপলোড করে দেয়। সমুদ্র রিসিভ করা মাত্রই বলে, আমি চেক দিচ্ছি, আপনি আরাম করে খাওয়া দাওয়া করেন। আয়না ফোন এক পাশে রেখে রামেন খেতে লাগলো। এটা অফিস আওয়ার না যে খাওয়া বাদ দিয়ে ব্যাটার কাজ করে দিতে হবে। সে আরামসে খাচ্ছে। কোনো চিন্তাভাবনা ছাড়াই। আজকের রামেনটা মজাও হয়েছে, তবে ঝাল বেশি একটু। সমুদ্র ফাইল ল্যাপটপে দেখতে দেখতে ফোনের ক্যামেরার দিকে তাকাচ্ছে বারবার। ইস, কি মজা করে মেয়েটা, দুনিয়া ভুলে খাচ্ছে যেন দুঃখ ওকে কোনোদিন ছুঁতে পারেনি। কাজে কিছুতেই মন দিতে পারছে না। ক্যামেরার স্ক্রিনে যা দেখার তার চেয়ে একটু বেশি দেখে ফেলছে সমুদ্র। আয়না বেবি পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরে আছে। গেঞ্জির মাঝে হ্যালো কিটি কার্টুন। চুলগুলো কাটা ক্লিপ দিয়ে আটকানো। টানা 1 মিনিট 60 সেকেন্ড নির্বিকার চিত্তে তাকিয়ে থেকে ফাইলে চোখ দিল সে। 3টা নতুন ভুল বের করে সমুদ্র সেগুলো নিয়ে আলোচনা শুরু করল, তখন আয়না ফের ঝালে একদম নাজেহাল। ছোট হা করে বাতাস ছাড়ছে তো পানি খাচ্ছে, ঠোঁট দুটি আবারও টকটকে লাল গোলাপের মতো বর্ণ ধারণ করেছে।
সমুদ্রর ইচ্ছা করল ওর ঠোঁটখানা ক্যামেরা পাড়ি দিয়ে ছুঁয়ে দিতে। সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠে সে। না, রাত 12টার পর মাথা খারাপ হয়ে যায় মানুষের। পুরুষের বুঝি একটু বেশি হয়। সে একনাগাড়ে বলে যায়, আপনি কস্ট প্রাইজ সহ লিখে দিয়েছেন, আমরা ক্লায়েন্টকে কখনো বেসিক কস্টের ডাটা সাবমিট করি না। এটা কারেকশন হবে। আমি করে দিচ্ছি। সমুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফের স্ক্রিনে চোখ দেয়। মেয়েটা মনে হয় ভুলে ওড়না পরতে ভুলে গেছে। সমুদ্রের মাথা ব্যথা শুরু হলো। সে ছোট দম ফেলল। এরপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পুরাটা পান করল, তারপর পুনরায় তাকায় এবং বলল, আমি করে দিব। আয়না তখন একটা চকলেট খুলে খাচ্ছে তার সামনে। ও বলল, ঝাল লাগলে চকলেট খাই। আপনি খাবেন? চকলেট খেতে হলে তো আপনার বাসায় যেতে হবে। আসবো এখন? আয়না ফের আকাশ থেকে পড়ল যেন। বলে উঠে, না না, খাওয়ার দরকার নেই আপনার। আপনি এমনি চকলেট, এর মধ্যে চকলেট খেলে মানুষ আপনাকে চকলেট ভেবে ভুলে খেয়ে ফেলবে। সমুদ্র সামান্য চমকে উঠে বলল, আপনি ছাড়া এই ভুলে কেউ করবে না। মানে? মানে আমাকে খেলে আপনি চকলেট মনে করে খাবেন? আয়না যেন ফের ভিমড়ি খায়। এই লোকের কাজই কথা ঘুরায় পেঁচায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এনে লজ্জা দেওয়া। সমুদ্র এবার তার দিকে দৃষ্টি থামালো। দুইজনেই ফোনের স্ক্রিনে একে অপরকে দেখল। সে বলে উঠে, আরও 6টা ফাইল দেখা বাকি। এরপরে কানাডার ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আজকে আর কল ডিউরেশন বাড়াতে পারছি না। আপনি ঘুমিয়ে পড়েন। কালকে কিন্তু ধকল যাবে অনেক। প্লিজ আবার অসুস্থতার অজুহাত দিয়ে আমার প্যারা বাড়াবেন না। শুভরাত্রি। খট করে ফোন কাটার শব্দ হলো। আয়না বুঝে পেল না, কালকে তো শুক্রবার। তাহলে কেন কালকে তার উপর কাজের ধকল যাবে? কি আজগুবি কথা বলছেন উনি। নিশ্চয়ই সস্তা পানি খেয়ে এই দশা ওনার। হো হো। তার মনে পড়ল, আয়নার প্ল্যান ছিল, সে রামেন খেতে খেতে তার ফেভারিট কেডরামা দেখবে। তাহলে তার সব নার্ভাসনেজ আর স্ট্রেস গায়েব হয়ে যাবে। এই ওয়েট ওয়েট, উনি কিভাবে জানল? কালকের ব্যাপার নিয়ে আয়না ভীষণ রকম নার্ভাস আর দুশ্চিন্তায় মগ্ন। এটা তো তার একান্ত ব্যক্তিগত বিষয়। উনি কি মন পড়তে জানেন? মানুষ দেখলেই তার ভেতরে কি হচ্ছে বুঝে যান? নাকি কালো ম্যাজিক ট্যাজিক করে এসব ক্ষমতা আয়ত্তে এনেছে? পাত্রপক্ষের সামনে উপস্থিত হতেই কিংকর্তব্য বিমূঢ়, দিশেহারা হয়ে যায় আয়না। তার সামনে তারই অফিসের সবচেয়ে রাগী বসও বসে আছেন। পাত্রপক্ষ হিসেবে নিজের অপছন্দের বদমেজাজি স্যারকে দেখবে এমন চিন্তা সে ঘুমের মধ্যকার স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু এমনটাই বাস্তবে ঘটছে। সে বিচলিত বোধ করে। কপাল চুইয়ে এক ফোঁটা ঘাম ছুটে। খুব আস্তে আস্তে বুকের ধুকপুক আওয়াজ বৃদ্ধি পাচ্ছে, তাল মিলিয়ে ছন্দ তুলে। আয়না একবার শুধু চোখ তুলে তাকায়। দৃশ্যপট খুবই সাধারণ। পাত্রপক্ষ এসেছে তাকে দেখতে। বাঙালি সংস্কৃতিতে খুব পরিচিত এক রীতি। পাত্রের সামনে দাঁড়াতেই আয়না হতবিহ্বল হয়ে পড়ে। সেও নিশ্চয়ই আয়নাকে এইভাবে দেখতে চায়নি। কে জানে? আয়না কিছু বুঝে উঠতে পারছে না। দ্বিতীয়বার যখন চোখ তুলে তাকালো, আয়নার ভ্রান্ত ধারণা হলো, উনি বোধহয় একদমই আয়নাকে এ পরিস্থিতিতে দেখায় উদ্বিগ্ন নয়। বরং আয়নাকে দেখবে এটাই পূর্ব নির্ধারিত ছিল। আয়না হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে থাকলে, তাকে মিসেস রোদেলা নিজ ইচ্ছায় সামান্য আদুরে ভঙ্গিমায় নিজের এসে টেনে এনে বসালো। আয়না বাধ্য হয়ে বসে পড়ে ঠিক সমুদ্রের বিপরীতে। বরাবর বসায় মাথা নিচু করেও চাইলেই ওনাকে পরখ করে দেখে নেওয়া যায়। কিন্তু আয়না এক বিন্দুও দৃষ্টিপাত করে না। আজকের আয়োজনের সবচেয়ে বিশেষ ও প্রধান আকর্ষণ বুঝি সে। সবাই মিলে তাকে আয়োজনের কেন্দ্রবিন্দু বানিয়ে রেখেছে। আয়নার অস্বস্তি হচ্ছে। আরও ভ্রষ্ট অনুভূতি ঘুরপাক খাচ্ছে, এটা ভাবে যে উনি কি ভাবছেন। আয়নাকে দেখে রেগে গেছেন। তাদের এমন সাক্ষাৎকার কি আদৌ হওয়ার ছিল? এ দর্শনের পরিণতি কি? বেশি ভাবতে পারছে না সে। সবকিছুই বেশ অগোছালো লাগলো। কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীরবতা ভেঙে পাত্রের পিতা ইশরাক রহমান বলে উঠে, মেয়ে তো আমাদের আগে থেকেই খুব পছন্দের। আসলে এমন লক্ষ্মী একটা মেয়েকে তো অপছন্দ করার কোনো কারণই নাই। আয়না তখন শাড়ির আঁচলের শেষের কোণার অংশ দিয়ে আঙুল প্যাঁচাচ্ছিল। অভিভাবকদের মুখে নিজের আসলে অতিরিক্ত চিন্তা বা অস্থিরতা কাজ করলে সে আঙুল দিয়ে ওড়না প্যাঁচায়। কালকে সারারাত টেনশনে তার ঘুম হয়নি।
পাত্রপক্ষ জীবনে প্রথম তাকে দেখতে আসবে এটা ভেবেই সে অস্থিরতায় নুয়ে পড়ছিল। একটা মেয়ের জীবনে এসব অনুভূতি খুব অদ্ভুত। এরকম সময়ে আয়না মাকে ভীষণ ভীষণ মিস করছিল। কেড্রামা দেখেও তার জোরতা চিন্তা এক বিন্দুও কমেনি, সে হাত দিয়ে আঁচল দিয়ে ঢাকা মাথার ঘোমটা ঠিক করে নেয়। আয়নার ফুপু পাত্রের বাবার মুখ এমন কথা শুনে ধনাত্মক ইশারা পেতেই কথা বলা শুরু করলেন। বলে উঠেন, আলহামদুলিল্লাহ ভাইজান, ছেলে তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে, মাশাল্লাহ আপনার ছেলে তো রাজপুত্রের মতো, তেমনই জ্ঞানী। ওনাকে নিয়ে বলা অতিরিক্ত প্রশংসাগুলো আয়নার একদম পছন্দ হয় না। তার চিন্তার স্কেল কাঠি আরও একটু বৃদ্ধি পায়। এরপর ওর ফুপু তাকে ইঙ্গিত করে বলে, আয়ু মামুনি, ওনাদেরকে শরবতের গ্লাসগুলো সার্ভ করে দেও। আয়না ভীষণ জোরতা নিয়ে উঠে দাঁড়িয়ে শরবতের ট্রে থেকে গ্লাস হাতে তুলে নিল। একজন ভদ্রমহিলা ভদ্রভাবে বলে উঠে, মা আমাদের দিতে হবে না, আমরা নিজে থেকে নিয়ে নিব। তুমি ওকে দেও বরং। আয়না বুঝে উঠতে পারল না কাকে শরবত দিতে বলছেন উনি। সে এক এক করে পাত্রের সঙ্গে আসা বাকি সবার হাতে গ্লাস ধরিয়ে দিল। 4-5 জন এসেছে সাথে। একদম শেষে সে ট্রে থেকে শরবতের গ্লাস তুলে নিয়ে পাত্রের সামনে গিয়ে হাজির হয়। সমুদ্রের সামনে দাঁড়াতেই সে নার্ভাসনে যে সামান্য কেঁপে উঠে। হৃদস্পন্দনের গতি বেশ তীব্রতর হল। সে কাপা হাতে গ্লাস এগিয়ে দিতে ধরলেই অতিরিক্ত উদ্বিগ্নতায় শরবতে পরিপূর্ণ গ্লাস থেকে কিছু পরিমাণ পানীয় সমুদ্রের পায়ে এসে গড়িয়ে পড়ে। আয়না বেশ ভয় পেয়ে যায়। এটা কি হলো? সে মোটেও ইচ্ছা করে ফেলেনি, কেউ কেউ হয়তোবা এই দৃশ্য দেখেছে। তবে সমুদ্রের মধ্যে ভাবান্তর নেই বললেই চলে। আজ ও ভীষণ শান্ত। রাগের ছিটেফোঁটাও নেই ওর মধ্যে। উনি হাত বাড়িয়ে গ্লাস নিতে ধরলে আলতো ছোঁয়া লাগলো আয়নার হাতের সাথে। ওই সময় দুজনেই হালকা চমকে উঠে। আয়নার চমকে উঠার মাত্রা একটু বেশি ছিল বুঝি, হুট করে নড়েচড়ে ওঠায় ওর শাড়ির আঁচল তিরুতির করে ঝরা পাতার ন্যায় কাঁধে এসে ঝুলে পড়ে ফ্লোরে গড়াগড়ি খায়। তবে সমুদ্রের চমকের মাত্রা গণনায় গণিতশাস্ত্রের সাহায্য নিলে মান দাঁড়াবে 100 ভাগের 1 ভাগের 1 দশমাংশ। সমুদ্র ভদ্রতাসূচক বলে উঠে, থ্যাংক ইউ। আয়না সঙ্গে সঙ্গে সরে গিয়ে সোফার সামনে যেতে থাকে। আয়না বেখেয়ালি হেঁটে গেলে তার আঁচল সমুদ্রের পায়ে গড়াগড়ি খেতে খেতে এসে আটকে গিয়ে বাড়ি খায়। সমুদ্র এবারে বেশ ভালো রকম চমকে উঠে আয়নার শাড়ির আঁচল নিজের পা থেকে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে দেয় যেন আয়নার হাঁটতে সমস্যা না হয়, তবে অগোচরে। আয়না গিয়ে সোফায় বসে, সমুদ্র একদৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করছে তা দিব্যি টের পাচ্ছে আয়না, এতে আরও বেশি অস্থিরতার সৃষ্টি হচ্ছে। হুট করে কেমন জানি দুর্বল লাগা শুরু হচ্ছে, মাথায় ঝিমঝিম ভাব তৈরি হলো, কিছুটা ঘামছেও, সব ধরনের শব্দগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে সঞ্চারিত হচ্ছে। সমুদ্র সবে এক চুমুক শরবতের গ্লাসে মুখ দিয়েছে। গরমকালে এমন ঠান্ডা শরবত বেশ আরামদায়ক। কিন্তু আয়নার দিকে তাকিয়ে দ্বিতীয়বার আর মুখ দিল না, বরং সরাসরি হাতের গ্লাস আয়নার দিকে এগিয়ে বলল, শরবত খাও, তোমার মনে হয় বিপি ফল করেছে। ইউ নিড দিস। আয়না ওনার স্পষ্ট উচ্চারণে বলা কথাগুলোতে আরও বিপাকে পড়ে যায়। সবচেয়ে বেশি অবাক হলো সমুদ্র তাকে তুমি করে ডাকছে। কি করবে না বুঝে পায় না। সমুদ্রর কথায় সবাই আবারও আয়নার দিকে তাকায়। আয়না গ্লাসটা হাতে তুলে নিয়ে সামান্য পানীয় পান করে। চিনিযুক্ত শরবত খেয়ে আসলেই তার স্বস্তি অনুভূত হয়। আয়নার বাবা ফাহাদ সাহেব এগিয়ে এসে অভিযোগের সুরে বলেন, বিপি ফোল কেন করবে না ওর? কাল থেকে চিন্তায় মেয়েটা ঠিকঠাক খাচ্ছে না। সারারাত জেগেছিল। আয়নার মনে হচ্ছিল উঠে গিয়ে বাবার মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে দিতে, যেন সমুদ্রের সামনে এসব প্রাইভেট কথা না বলে, এসব শুনলে ওকে লজ্জায় পড়তে হবে। উনি নিশ্চয়ই এসব শুনে হাসছেন। ভাবছেন মেয়েটা কত বিয়ে পাগল। কিন্তু সে আস্তে করে বলে, এখন ভালো লাগছে। মিসেস রোদেলা বলে উঠে, আয়না একটু নিরিবিলি থাকুক। এত মানুষের হইচইয়ের মধ্যে মেয়েটার কষ্ট হচ্ছে বুঝি। এছাড়া সমুদ্রের সাথে কথা বলতে চাইলে ওরা একাকী কথা বলুক। মূলত সবাই চাচ্ছে ওরা দুজন একাকী কথা বলুক, যেন আজ এই আসর থেকে যেকোনো সুখবর প্রচার হয়। সমুদ্র ভেবে পেল, সামান্য মেয়েকে দেখতে আসায় পাত্রীর বাবা এত তুলকালাম আয়োজন কেন করেছেন। ওদের নিজেদেরই অনেক মেহমান এসেছে।
মনে হচ্ছে আজকেই শুভ বিবাহ, অথচ আজ কেবল প্রথম সাক্ষাৎকার। চাইলেই আজকে সে এই বিয়েতে দ্বিমত পোষণ করতে পারে। সে একবার তার বাবা মায়ের দিকে তাকিয়ে আয়নার রুমে এসে দাঁড়ালো। সবাই ভীষণ জোরাজুরি করছিল দুইজনকে। কালকেই এই রুমটাকে সে ফোনের স্ক্রিনে দেখছিল। আয়না এসি অন করে দিল। 2 দিন ধরে ঢাকা শহরে তাপমাত্রা বেড়েই চলছে। যে কোনো সময় হিটওয়েভ অ্যালার্ট জারি হতে পারে। তবে ওরা রুমের দরজা লাগালো না। আয়না নিজের চেয়ারে বসে পড়ে। সমুদ্র দাঁড়িয়ে থাকলো। কেউই কথা বাড়ালো না। সমুদ্র বলে, কেমন আছো এখন? ভালো। মনে তো হচ্ছে না ভালো লাগছে। রেস্ট দরকার। সমুদ্র আর কথা খুঁজে পায় না। তাও ইনিয়ে বিনিয়ে বলে উঠে, জানতে আমি আজ আসবো? না। সে ভ্রু কুঁচকে বলে, না কেন? তোমাকে আঙ্কেল কিছু বলেননি? বলেছিল তো। ও হ্যাঁ, এইজন্য তো এখন থেকেই ঘুম উবে গেছে, অথচ জানতাম বিয়ের পর মেয়েদের ঘুম ঠিকঠাক হয় না। তুমি দেখি এক ধাপ এগিয়ে, বিয়ের আগে থেকে ঘুম বাদ। আয়নার লজ্জায় মুখ লাল হয়ে আসে। সে জানতো এই বজ্জাত লোক এসব বলেই তাকে লজ্জা দিবে, সুযোগ খুঁজছিল, এই জন্য একাকী কথা বলার এত তাড়া ছিল ওনার। এতক্ষণ সবার সামনে ভদ্র সেজে থাকলো। সমুদ্র আশেপাশে তাকিয়ে বলে, আঙ্কেল আর কিছু বলেননি? বলেছিল তার ভার্সিটির ফ্রেন্ড হয় ছেলের বাবা। ছেলে সম্পর্কে কি বলেছিলেন? আয়না এবারে মাথা নুইয়ে আস্তে করে জবাব দেয়, ছেলে অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স পড়ে দেশে ফিরেছে। সমুদ্র বলে, ছবি দেখায়নি আমার? তাহলে এত শোকড হওয়ার লাগতো না। আমার তো মনে হচ্ছে তোমার বিপি ফল আমাকে দেখেই হলো। ওনার ঠেস মারা কথায় এবারে সে দমল না, বলে উঠে, উহু দেখিনি। বাবা বলেছিল ছবি দেখতে চাই কিনা, আমিই বলেছি দরকার নেই। আপনাদের তো বাসায় দাওয়াত দেওয়া হবে, তখন মিট হবে এই ভেবে আর ছবি চাইনি। আমি 1 মাস আগেই তোমার বায়োডাটা সহ ছবি দেখেছি। আয়নার এই কথাটা শুনে কেমন আজব আর অদ্ভুত দুটির সংমিশ্রণে এক অজানা অনুভূতি অনুভূত হলো। উনি তাহলে 1 মাস ধরেই তাকে বিশেষ নজরে দেখে আসছেন। তখন সমুদ্রের বোন পিউ রুমে এসে উকি মেরে বলল, ভাবি আসবো? সমুদ্র আয়না দুইজনেই এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। ভাবি ডাক শোনার সঙ্গে সঙ্গে একদম ডিফারেন্ট একটা ইমোশন কাজ করে তার। আয়না শুধু একবার সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র বলে, আয়। পিউ হাসি মুখে রুমে ঢুকে বলল, এই যে জামাইবউ তোমাদের সবাই ড্রয়িং রুমে ডাকছে। এসো জলদি। আয়না সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পিউয়ের সঙ্গে রওয়ানা হলো। সমুদ্র তাদের অনুসরণ করে আগায়। ড্রয়িং রুমে বিশাল ডিসকাশন চলছিল, তাদের দেখে সবাই থেমে যায়। মিসেস রোদেলা এসে ওদের দুইজনকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে সমুদ্রের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি বৌমার হাতে আংটি পরিয়ে দে। সমুদ্র বুঝে পাচ্ছে না, বিয়ের আগেই আয়না তার বউ হয়ে গেল। সবাই এত ব্যস্ততা দেখাচ্ছে কেন? তার মা পারলে আজই কাজী ডেকে বিয়ের কাজ সেরে ফেলেন। সে দুদণ্ড থেমে দম ফেলে আংটি এগিয়ে এনে আয়নার দিকে আহ্বান জানায়। আয়না হাত বাড়িয়ে দিলে বাম হাতের অনামিকা আঙুলে রিং পরিয়ে দেয়। আয়নাকেও একটা রিং দেওয়া হলো। সেও সমুদ্রকে রিং পরিয়ে দেয়। অফিসিয়ালি তারা আজ যেন এনগেজড হয়ে গেল। ভাবতেই আয়নার পেটের মধ্যে কেউ কাতুকুতু দিচ্ছে টাইপ অনুভূতি হয়। সমুদ্ররা জুম্মার পর এসেছিল, ফিরে গেল বিকেলে চানাস্তা খেয়ে। সন্ধ্যা থেকেই আয়নাদের বাসায় যেন উৎসব লেগে গেল। কারণ আগামী সপ্তাহের শুক্রবার বিয়ের ডেট পাকা করে গেছে পাত্রপক্ষ। সন্ধ্যায় আয়না চুল ছেড়ে দিয়ে নিজের রুমে বসেছিল। ওর সব কাজিন তাকে নিয়ে গল্প করছে। সবাই ভীষণ এক্সাইটেড। তাদের ফ্যামিলিতে অনেকদিন পর কোনো বিয়ে লেগেছে। ওর ছোট বোন আলিয়া বলে উঠে, আপা তোমরা তো একই অফিসে কাজ করছো, ভাইয়া কি তোমার সাথে এই 1 মাস প্রেম করেছে? আয়না এমন প্রশ্ন শুনেই মেজাজ খারাপ হলো। ব্যাটার মনে কি আদৌ প্রেমানুভব আছে? সে বলে উঠে, প্যারা দিয়েছে শুধু। আলিয়া বলে, ভাইয়া তো অনেক সুইট। আয়না মনে মনে বলে, সুইট না ছাই, উনি একদম ডার্ক তিতা চকলেট, যেটা মুখে নিয়েই ফেলে দিতে মন চায় হুহ। অমনি সময় সমুদ্রের নাম্বার থেকে একটা মেসেজ আসে। আয়না তখন ওর হাতের অনামিকা আঙুলে লেগে থাকা চিকচিক করতে থাকা রিংয়ের দিকে তাকিয়েছিল। এই সামান্য রিং দিয়ে ওনার অস্তিত্ব বহিঃপ্রকাশ পাচ্ছে তার জীবনে। সমুদ্রের নাম স্ক্রিনে ভেসে আসতেই সবাই মজা নেওয়া শুরু করলো। ওর কাজিন বলে উঠে, দেখ, আই লাভ ইউ মেসেজ দিয়েছে মনে হয়।
উহু অফিসের কিছু সেন্ড করেছে হয়তোবা। আয়না মেসেজ খুলতেই সবাই ঝাঁপিয়ে স্ক্রিনে চোখ দিল, তারা যা পড়ল তাতে প্রথমে বোধগম্য হলো না কি পড়ল। পরে ব্র্যাকেটে 5 mg 5 মিলিগ্রাম লেখা দেখে খেয়াল হলো কোনো মেডিসিনের নাম মেসেজ করে পাঠিয়েছেন। ওর কাজিন বলে উঠে, আহা, ডাক্তারের প্রেম করার ধরন তো খুব সুন্দর। প্রেম প্রেম মেসেজে ঔষধের নাম। আয়না নিজের রুমে বসে ফোনের স্ক্রিন দেখছিল। বেশ কটা মেইল এসেছে। সাতবিন সমুদ্র 24 ইমেইল অ্যাড্রেস থেকে। আয়না একবারও সেগুলো খুলে দেখল না। নিশ্চয়ই অফিসের কাজ রিলেটেড কিছু হবে। তার একদম কাজ করার ইচ্ছে নেই। এনগেজমেন্ট হওয়ার 2 দিন কেটে গেছে। 2 দিনের মধ্যে তার অফিস যেতে হয়নি। এজন্য সমুদ্র বারবার তাকে ইমেইল দিয়ে গেছে, সে ইমেইলের রিপ্লেও দেয়নি, কল করেছিল, সে ধরেনি। এমন সময় তার বাবা এসে দরজা নক করল। সে নড়েচড়ে উঠল। তার বাবা এসে দরজার পাশে দাঁড়িয়ে বলে, ব্যস্ত নাকি মা? না, না বাবা, তুমি ভেতরে এসো। ফাহাদ সাহেব ভেতরে এসে বলল, আমার আয়ুমার কি হলো? এত চুপচাপ কেন আজ? মাথা ব্যথা করছে নাকি? আয়না অসহায় বোধ করল। আয়না সামান্য চুপচাপ থাকলেই বাবা এসে জিজ্ঞাসা করে মাথা ব্যথা করছে কিনা। কিন্তু বাবাকে কিভাবে বুঝাবে, তার ক্ষণে ক্ষণে এত মুড সুইং হয়। মনের মধ্যে কত কিছু ঘুরপাক খায়, সেগুলো বুঝে না বাবা। সে বলে উঠে, না বাবা, এমনি রুমে বসে আছি। তুমি এসে বসো। ফাহাদ সাহেব এসে বসলেন পাশে, তারপর বলে উঠে, তোমার আম্মু থাকলে নিশ্চয়ই এখন বাসার পরিবেশ অন্যরকম হতো। আমি তো এত কিছু বুঝি না। তোমার যা যা লাগবে সব কিনে নিয়ে এসো। আয়না সুন্দর করে হেসে বলে, আমার কিছু লাগবে না বাবা। ফাহাদ সাহেব বললেন, কালকে তোমার দাদা দাদি আসছেন। ফাহাদ সাহেব লক্ষ্য করলেন তার মেয়ে সারাদিন পর এখন একটু হাসল। সেই বুঝে উঠতে পারছে না, তার আদরের ছোট্ট মেয়েটা কি বিয়েতে খুশি না। তাকে তো একবারও কিছু বলছে না। সে ছোট করে দম ফেলল। আয়না প্রশ্ন করল, বাবা, তুমি ইশরাক আঙ্কেলকে কিভাবে চেনো? ফাহাদ সাহেব বলে উঠে, আমরা ভার্সিটির ব্যাচমেট হলে পাশাপাশি রুমে থাকতাম। তখন থেকেই খুব ভালো বন্ধুত্ব। তবে আমি চিটাগং ট্রান্সফার হওয়ার পর যোগাযোগ কমে যায়, কন্ট্রাক্ট নাম্বারও হারিয়ে ফেলি। তারপর আবার কিভাবে দেখা হলো? ফাহাদ সাহেব এটার উত্তর দিলেন না, পাশ কাটিয়ে এড়িয়ে গিয়ে বললেন, তোমার ইশরাক আঙ্কেলই তোমাকে ওনাদের অফিসে ইন্টার্নশিপ করতে রিকোয়েস্ট করেছিল। না হলে আমি তোমাকে পড়াশোনার পাশাপাশি এসব অফিস করতে দিতাম না। ইশরাক আর ভাবি দুইজনের খুব ভালো মনের মানুষ। উনি আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই ভীষণ জোরে আওয়াজ তুলে আয়নার ফোন বেয়ে উঠল। স্ক্রিনে সমুদ্রের নাম দেখতে পেয়ে ফাহাদ সাহেব বলে উঠে, সমুদ্র আমাকেও কল দিয়েছিল, তোমাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না। কিছু জরুরি কথা আছে ওর। এখন ফোন ধরো। আমি আসি। বাবা যাওয়ার আগে দরজা লাগিয়ে দিয়ে গেল। আয়নার তো বাবার সামনে এমন পরিস্থিতিতে পড়ায় ভীষণ লজ্জা লাগলো। বাবা কি ভাবছেন? হবু জামাই ফোন দিয়ে কখনো শ্বশুরকে অভিযোগ করে যে তার মেয়ে ফোন ধরছে না। মাত্র 3বারই তো কল দিয়েছিলেন। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সমুদ্র বলে উঠে, মিস আয়না। মিস আয়না বলে ডাকবে এটা ভাবেনি সে। ওই দিন তো আয়না বলেই ডাকছিল। আজ আবার কি হলো? সে বলে উঠে, জি। ফোন ধরছিলেন না কেন? ব্যস্ততা ছিল। এই সময়টায় ব্যস্ততা থাকবেই। তাই বলে সব কাজ বাদ দিয়ে ব্যস্ততা নিয়ে পড়ে থাকবেন? আয়না ভীষণ রকম বিরক্ত হলো। মনে মনে বলে, ফোন ধরেছি কি বকবকানি শোনার জন্য? এরপর আর একবারও যদি তোর ফোন ধরছি আমি আমার নাম বদলে দিব। পরক্ষণেই খেয়াল হলো হবু স্বামীকে তুই বলে ডাকা বিরাট অপরাধ। সমুদ্র বলে, ইমেইল চেক দিয়েছেন? না। ব্যস্ততা ছিল, দেখবেন কিভাবে? যাই হোক, যেজন্য কল দিচ্ছিলাম, কালকে প্লিজ অফিস আসবেন। সকাল থেকেই অফিসে উপস্থিত থাকবেন। 9টা টু 5টা অফিস করতে হবে কাল আপনাকে। কিন্তু আমি তো ইন্টার্ন জুনিয়র ট্রেইনি। পার্ট টাইমে আছি। কিন্তু কালকের দিনটায় ফুল টাইম লাগবে আপনাকে আমার। কি? আই মিন, কাল একটা জরুরি মিটিং আছে। সেখানে আপনার উপস্থিতি কাম্য। আমাকেই কেন নিচ্ছেন? অন্য কাউকে নেন প্লিজ। না, আপনাকেই নেওয়া হবে। তাছাড়া আজ অফিসে সব জুনিয়র ট্রেইনি অফিসদেরকে 3টা টিমে ভাগ করেছি। আপনাকে আমার টিমে রেখেছি কারণ আপনি কাজে প্রচুর ভুল করেন, অন্যদের এত ঠেকা পড়েনি যে আপনাকে এক্সট্রা টাইম দিবে।
আপনার তাহলে কি জন্য ঠেকা পড়ল? সব ঠেকা তো আমারই। আয়না বুঝল না, লোকটা কি মিন করছে। আয়না তার জন্য তাহলে ঠেকা? তাকে নিয়ে ওই লোক বিশাল বিপদে পড়ে গেছে এইটা বুঝাতে চেষ্টা চালাচ্ছে। সমুদ্র আবারও বলে উঠে, নেক্সট থেকে কল দিলে রিসিভ করবেন। বাবাকে যেন আর কল দিতে হয় না। খট করে কল কাটার আওয়াজে আয়না সামান্য নড়েচড়ে উঠল। সকাল 10:30টার দিকে অফিস পৌঁছে আয়না। আসার কথা ছিল 9টায়, কিন্তু একটু দেরি করে ফেলেছে। সে এসে ডেস্কে বসে কম্পিউটার অনও করেনি তার আগেই টুম্পা আপু এসে হাজির। টুম্পা হচ্ছে সমুদ্রের বিয়ে। আয়নার ধারণা টুম্পা আপু হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আয়নাকে সে বেশ কবার সমুদ্রের ঝাড়ি খাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। আদরও করে একটু বেশি। আয়না ঝাড়ি খেলে টুম্পাও কষ্ট পায়। টুম্পা তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, স্যার ডাকছেন তোমায়? উনি আমার খোঁজ নিচ্ছেন। টুম্পা আপু বলেন, সকাল 9টা থেকে এ পর্যন্ত 3বার তোমার খোঁজ নিচ্ছিল। তোমার নাকি 9টায় অফিস থাকার কথা। আয়না এবারে খানিক উদ্বিগ্ন হলো। এহেরে, এইবার বদমেজাজি লোকটা নিশ্চয়ই তাকে কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে। উফ, রোজ রোজ ঝাড়ি শুনতে ভালো লাগে না। চাকরিটা ছেড়ে দিতেই হবে। সে ধীরগতিতে আগায় সমুদ্রের কেবিনের দিকে। সঙ্গে টুম্পাও ছিল, কিন্তু কেবিনে ঢোকার আগে টুম্পা বলল, স্যার বলেছিল তোমাকে ভেতরে একাই পাঠাতে। তুমি যাও, ওনার কথা শুনো, তারপর প্রপারলি কাজ কর। আমি তো আছি সাহায্য করার জন্য। অল দ্য বেস্ট। আয়না নক করতেই ওপাশ থেকে বলল, হ্যাঁ আসেন। আয়না ভেতরে ঢুকেই অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সমুদ্র একবার তাকে দেখে নিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কালকে রাতে আপনার বিয়ে হয়েছে। এই জন্য আজ সকালে যখন ইচ্ছা উঠবেন, সকালে গোসল করবেন, কোনো টাইম লিমিট নেই। যখনই মর্জি। আয়না সঙ্গে সঙ্গে তার বাম কাঁধ বেয়ে ঝুলে থাকা ভেজা চুলগুলো সরিয়ে কোমরে এলিয়ে দেয়, লোকটা এত কিছু দেখে কখন? আজকেও এসব কথা বলতে হবে। ঠেস মেরে কথা বলার স্বভাব কি ওনার বদলাবে না? অফিসটাকে মনে হচ্ছে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে নিয়েছেন। কি ঠিক বললাম? আয়না কোনো ভাবনায় স্থির ছিল তা খেয়াল নেই তার, তবে সমুদ্রের কথা ঠিকঠাক শুনেনি জন্য ভুলে বলে উঠে, হো। সমুদ্র মনে হয় সামান্য হাসল, এরপরে বলল, তাই? তাহলে মিস আয়না, আপনি আমার অফিসটাকে অফিসিয়ালি নিজের শ্বশুরবাড়ি হিসেবে মেনে নিয়েছেন। আয়না এবারে মনোযোগ দিয়ে শুনেছে কথা, তাই দ্রুত তড়িঘড়ি করে জবাবে বলে, না, না, তা কেন ভাবব? ওই সময় মনের ভুলে বলে ফেলেছিলাম। সরি। ভাবলেও অসুবিধা নেই। যাই হোক, আপনাকে একটা ফাইল দিয়েছি, সেটা ভালোমতো স্টাডি করবেন। 1টার দিকে আপনাকে নিয়ে মিটিং অ্যাটেন্ড করব। ডেস্কেই থাকবেন। অন্য কোথাও যেন খুঁজতে না হয় আপনাকে। আচ্ছা। আয়না ফেরত যেতে ধরলে পুনরায় সমুদ্র তাকে ডেকে নিল। ওই সময় টুম্পাও কেবিনে ঢুকে। সমুদ্র আয়নাকে ইঙ্গিত করে বলে, ফাইল ঠিকঠাক পড়ে নিবেন। না হলে দেখা যাবে ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, বলুন তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? আপনি উত্তর দিবেন টুনা ফিশ। টুম্পা এমন রসিকতায় না হেসে পারল না। তবে সমুদ্রের মধ্যে কোনো হেলদোল নেই। আয়না বোধহয় রাগে প্রস্থান করল। 1টা বাজার আগেই সমুদ্র তার ডেস্কের সামনে এসে দাঁড়ায়। তখনও 15 মিনিট বাকি বিধায় আয়না হেড ডাউন দিয়েছিল। সমুদ্র তার সামনে দাঁড়িয়ে আলতো হাতের কিঞ্চিত ছোঁয়া তার চুলে দিতেই আয়না ধরফরিয়ে উঠে। মেয়েটার শরীরে বুঝি সেন্সর ডিটেক্টর আছে? গুড নুন, মিস আয়না, ঘুমাচ্ছিলেন? না না, জাস্ট হেড ডাউন দিয়ে চোখ বন্ধ করেছিলাম। ফাইলের খুঁটিনাটি আমি সব পড়েছি। টুম্পা আপু বুঝিয়েও দিয়েছে, আপনি চাইলে ধরে আমাকে যাচাই বাছাই করে নিতে পারেন। দরকার নেই। চলুন যাওয়া যাক তাহলে। আয়না তার পিছু পিছু এগিয়ে যায়। সেই বুঝতে পারছে না, সমুদ্র যদি ডাক্তার হয়, তাহলে ডাক্তারি বাদ দিয়ে অফিসে এসে তাদের কেন এত জ্বালায়? অবশ্য ওনার যে গোমরা মুখ, রুগী তাকে দেখলে আরও অসুস্থ হয়ে পড়বে কিনা, সুস্থ হওয়ার বদলে। পার্কিং লটে গাড়ি দাঁড়িয়ে আছে। সমুদ্র বুঝি ড্রাইভিং করবে, এজন্য ড্রাইভিং সিটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আজ আয়না কোনো রিস্ক নিতে চায় না। সে দ্রুত পায়ে কদম ফেলে পিছনের সিটে গিয়ে বসল। সমুদ্র বুঝি দুদণ্ড দাঁড়ালো। এরপর ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি যখন চলছিল তখন একটা হিন্দি গান বাজচ্ছিল।
বেশ রোমান্টিক গানটা। আয়নার হাসি পেল। ওনার প্লেলিস্টে এসব গানও থাকে। সমুদ্রের বারবার ভিউ মিরর ঠিক করার ভঙ্গিমায় আয়নার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, সমুদ্র চুপিসারে তাকে দেখছে। অদ্ভুত আজব লোক তো। পারলে সারাদিন তাকে বকে, সবার সামনে মজা নেয় আর এখন একটু পরপর তাকাচ্ছে। গাড়ি গুলশানের একটা ছিমছাম দামি রেস্তোরাঁয় এসে থামে। এমন টাইপ রেস্তোরাঁয় দুপুরে অফিস মিটিং হয়। গাড়ি পার্ক করতেই আয়না নাম্বার তারা দেখালে সমুদ্র শুধালো, আগেই নামবে না? আমি দরজা খুলে দিচ্ছি। ওয়েট। সমুদ্র নেমে পড়ল। ওনার মুখে ওইদিনকার মতো তুমি সম্বোধন শুনল। আয়না এতে ঘাবড়ে যায়। অবশ্য উনি যখন ভরাট গলায় মিস আয়না আপনি এটা ভুল করেছেন, ওটা করেছেন বলে তখনও ঘাবড়ে যায়। তার দিকের দরজা খুলে দিয়ে সমুদ্র বলল, আস্তে নামো। আয়না চটজলদি নামতে গিয়েই তার গায়ের সঙ্গে সামান্য ছুঁয়ে যায়। সেদিনের ওই পারফিউমের ঘ্রাণ আরও যেন তীব্রভাবে নাকে এসে লাগে। সমুদ্র একটু সরতে চায় কিন্তু বাংলাদেশের পার্কিং লটের দুরবস্থার জন্য বেশি সরতে পারে না। না পারতে একটু গা ঘেঁষেই দাঁড়ালো দুজনে। চোখাচোখি হতেই আয়না চোখ নামিয়ে নেয় তৎক্ষণাৎ। এক হাত দূরে আরেকটা গাড়ি পার্কিং করা। আয়নার নরম শরীরের ছোঁয়া বাহু থেকে কাঁধে এসে ছুতেই তার সর্বাঙ্গে একদম ভিন্ন অনুভূতি হয়। কেমন টালমাতাল লাগে। দুইজন ভেতরে এসে বসতেই সমুদ্র মেনু কার্ডের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, লাঞ্চ অর্ডার দেই। ক্লায়েন্টরা আসবেন না? আসবে। আরও 1 ঘন্টা পর। তাহলে আমরা এত আগে আসলাম কেন? সমুদ্র কিছুটা দোটানা অনুভব করে, এরপর শুধালো, আমার 1.5 ঘন্টা দেরি করার ইচ্ছা ছিল না তাই 1 ঘন্টা আগেই আসলাম। সে বলে উঠে, আমরা আগেভাগে খেয়ে নিলে ক্লায়েন্টরা কি ভাববে? কি ভাববে? ভাবতে পারে আমরা তাদেরকে রেখে খেয়ে নিয়েছি, গুরুত্ব দিচ্ছি না। কষ্ট পেতে পারে। সমুদ্র তার কথায় ভীষণ মজা পেল। ক্লায়েন্টরা ফয়দা ছাড়া কিছু ভাবে না। ও, তুমি মেনু দেখো, হালকা কিছু নেও। আয়না ভাববো 1 ঘন্টা এই বদমেজাজি লোকটার সঙ্গে বসে থাকার চেয়ে কিছু খাওয়া ভালো, কিন্তু সে তো টাকার ব্যাগ আনেনি সঙ্গে। সে বলে উঠে, আমি ভুলে টাকা আনিনি। ব্যাগটা ফেলে চলে এসেছি। কি কিছু না। সমুদ্র একটু ঘাড় কাত করে, হাত কাঁধের দিকে নিয়ে মালিশ করতে করতে বলে, মেয়েদের সাথে স্বামী থাকলে তাদের টাকার ব্যাগের প্রয়োজন হয় না। ওনার মুখে এসব কথা শুনে আয়নার গাল দুটো রক্তিম আভা ফুটে, সে অন্যদিকে ঘুরে বসে। সমুদ্র ওয়েটারকে ডাক দিল অর্ডার নেওয়ার জন্য। আয়নার ইচ্ছা ক্লায়েন্ট গেলে লাঞ্চ করবে তাই এখন হালকা কিছু অর্ডার দিবে। সমুদ্র বলল, কি খাবে তুমি? একটা চকলেট মিল্কশেক। সমুদ্র ওয়েটারকে বলে, সাথে একটা ক্যাপাচুনা উইথআউট সুগার। আয়না সঙ্গে সঙ্গে বলে উঠে, আমার মিল্কশেকে এক্সট্রা সুগার অ্যাড করে দিবেন। সমুদ্র তার দিকে চোখ ছোট ছোট করে চেয়ে, আস্তে করে বলে, আমার ডায়াবেটিস হয়ে যাবে তো। প্রায় ঘণ্টাখানেক পর ক্লায়েন্টরা আসলো। 2জন ফরেনার আর একজন বয়স্ক বাঙালি মহিলা। মাত্র 3জন এসেছেন। ওনাদের ব্যবহার দেখেই আয়নার মন ভালো হয়ে গেল। কি সুন্দর হেসে হেসে কথা বলল। আধা ঘন্টা খুব বেসিক ডিসকাশন চলমান থাকলো। তারপর একটা চুক্তিপত্রে সমুদ্র সিগনেচার দিল। এরপর ওই 2জন ফরেনার চলে যায়। ওনারা যাওয়ার পরপর বাঙালি মহিলাটা এবারে আয়নার দিকে তাকিয়ে বলে, বৌমা, কেমন আছো? আয়না বেশ হতভম্ব হলো। একবার সমুদ্রের দিকে তাকালো। ও খাবার অর্ডার দিতে ব্যস্ত। সে আমতা আমতা করে বলে, ভালো। আপনি কেমন আছেন? সমুদ্র বলে উঠে, উনি তোমার আরেকজন শাশুড়ি। আমাকে একদম মায়ের মতো ভালোবাসেন। আয়না ভদ্রমহিলার দিকে তাকালো। মহিলা জবাবে বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে এখন। সমুদ্র বলে উঠে, তুমি একটু মাথায় কাপড় দেও। জামাই সামনে বসে আছে। বউবু সাজো। 2 দিন পর বিয়ে তোমার। মিসেস ইভানা বলল, ওর যেভাবে থাকতে মন চায় সেইভাবে থাকুক তো। আয়না দ্রুত ওড়না দিয়ে ঘোমটা টেনে মাথায় দিল। খয়েরি ওড়না মাথায় জোড়াতেই কেমন অদ্ভুত একটা অনুভূতি ছেয়ে যায় মনের মধ্যিখান ঘিরে। মিসেস ইভানা সামান্য হেসে বলে, তুমি খুব অ্যাডোরেবল একটা মেয়ে। কিসে পড়ছো? সমুদ্র তোমার ব্যাপারে কিন্তু কিছুই বলেনি। জিজ্ঞেস করলে বলে সরাসরি মিট করো। আজ অবশেষে সুযোগ পেলাম তোমাকে দেখবার। আয়না আস্তে করে বলে, ইঞ্জিনিয়ারিং পড়ি। ওয়াও, দ্যাটস সো নাইস। তুমি তো অনেক ব্রিলিয়ান্ট বৌমা।
এরপর একটু থেমে শুধালো, বিউটি উইথ ব্রেইন শব্দটা বুঝি তোমায় দেখেই আবিষ্কার হয়েছে? আয়না একবার আর চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের তাদের কথায় ভাবান্তর নেই। সে ফোনে ব্যস্ত, খাবার পরিবেশন করা হলে তিনজনে খেতে লাগলো। আয়নার একটু আনকমফোর্ট লাগছিল। গরম গরম স্টেক কেটে খেতে একদম ইচ্ছা করছিল না তার। এছাড়া বাঘের পাশে বসে কারি বা স্টেক খেতে মন চায়। সে চামচ দিয়ে নড়াচড়া করছিল। সমুদ্র বুঝি তাকে খেয়াল করছিল। এমনই সময় উনি তার প্লেটটা এগিয়ে সামান্য নিজের দিকে টেনে স্টেকটা যত্ন করে পিচ পিচ করে কেটে দিল। তারপর বলল, ঠিক মতো খাও, না হলে আবার প্রেশার ফল করবে। আয়নার তখন ভালোও লাগলো, আবার কিঞ্চিত শরমও লাগলো। সে চুপচাপ ভদ্র বাদশার মতো খাবার খেতে লাগে। এর মধ্যেই সমুদ্র তার আন্টির সাথে টুকটাক কাজ রিলেটেড কথা বলে তাদের বিয়ের দাওয়াত দিল। সমুদ্র বলল, ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে, খুব সিম্পল ওয়েডিং, আপনার দাওয়াত থাকলো। আয়না খেতে খেতে ভাবল, ওনার তাহলে মনে আছে যে ওনার বিয়ে শুক্রবার। ভাব দেখে মনে হয় বিয়ে জিনিসটা কি সেইটাই জানেন না। খাওয়ার সময় তার হাতে খাবার লেগেছিল বিধায় হাত ধৌত করতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়না যেতেই মিসেস ইভানা বলে উঠে, আই থিংক ইউ লাভ হার। সমুদ্র তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আন্টিমনি, তোমার মনে হয় আমি দ্বিতীয় দফা অন্য কাউকে ভালোবাসবো? নেভার। বার্ট হুয়াই। ভালোবাসা প্রথম দফাতেই সুন্দর, দ্বিতীয়বার আর সাহসে কুলাবে না। আয়না অনেক ভালো একটা মেয়ে, দায়িত্ব পালন করে যাব। ঠকাচ্ছ না তো ওকে? সমুদ্র পরখ করে দেখল একবার মিসেস ইভানাকে। নিজেকে যথেষ্ট বিবেচক ভাবে সে। তবুও এই প্রশ্নের উত্তর দিতে যেন সময় নেয় সে। আসলে প্রকৃতপক্ষে প্রতারণার সংজ্ঞা কি? সে থেমে থেমে বলে উঠে, সত্য গোপন করা প্রতারণার মধ্যে পড়ে না। ওর অধিকার তো ক্ষুণ্ণ করছি না। ও কিছুই জানবে না। না, আমি এক বিন্দু পরিমাণও কিচ্ছুটি বলবো না। মিসেস ইভানা আরও কিছু বলতেন বুঝি, কিন্তু তার আগেই সমুদ্র ফোন অন করে শুধু ঘড়ি দেখে নিয়ে ভ্রু কুঁচকালো, তবে কিছু বলল না। কি হলো আবু? 7 মিনিট হয়ে গেল, এখনো আসছে না। আসবে, ওয়াশরুমে গেছে। সমুদ্র ঠান্ডা পানিতে চুমুক দিয়ে বলে, ব্যবসা বাণিজ্যিক কাজ খুবই প্যারাদায়ক। আর ভালো লাগছে না। সব দিক থেকে চাপে থাকি। মিসেস ইভানা হালকা হেসে বলে, আমরা আছি তো তোমার সাথে। সব ধরনের সহযোগিতা যেকোনো সময় তুমি পাবে, রিল্যাক্স। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলে, একটু আসছি। মিসেস ইভানা প্রথমে ঠাউর করতে পারলেন না, পরবর্তীতে সমুদ্রকে রেস্তোরাঁর শেষ কোণায় যেতে দেখে মুচকি হেসে বলে, 8 মিনিট মাত্র, ওকে না দেখতেই অস্থির হচ্ছ? তুই ব্যাটা বউ পাগল ছেলে হবি। সমুদ্র আউটডোর সাইট চেক করে এসে লেডিস ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে উসখুস করছে, কি করবে সে। আয়না রেস্তোরাঁর অন্য কোথাও নেই, এক্সিট ডোর সমুদ্রের চক্ষুর সম্মুখে ছিল। ও যে রেস্তোরাঁ ত্যাগ করে অন্য কোথাও যায়নি এটা শিওর সে। মেয়েটা বাকি স্পটেও নেই। ফোনও টেবিলে রেখে গেছে। তাহলে ওয়াশরুম ছাড়া অন্য কোথাও তো হওয়া লজিক্যাল না। এতক্ষণেও বের হচ্ছে না কেন? সে লেডিস ওয়াশরুমের সামনে থেকে এক কদম পেছাতেই আচানক মনে হলো, ওয়াশরুমের ভেতর থেকে কারো দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসছে। সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক খুব দ্রুত কিছুর আভাস পায়। সে দিকবেদিক না ভেবে লেডিস ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে। ওয়াশরুম সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। তবে প্রথম সারির দ্বিতীয় ওয়াশরুমের দরজা নড়ছে। ধাক্কানোর আওয়াজ আসছে। সে দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠে, আয়না, তুমি ভেতরে? 1 সেকেন্ডের মধ্যে আয়নার কণ্ঠস্বর ভেসে আসে। সে ভেতর থেকে বলল, স্যার, আমি ভেতর থেকে লোক হয়ে গেছি। ছিটকিনিতে মনে হয় সমস্যা। কোনোভাবেই ছিটকিনি খোলা যাচ্ছে না। সমুদ্র যেন কিছুটা শান্ত হলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ওয়াশরুমে দেরি হওয়া নিয়ে এমন কিছুই সংকেত পাঠাচ্ছিল। সে কিছু বলবে তার আগেই একজন রেস্টুরেন্টের ফিমেল স্টাফ ভেতরে এসে সমুদ্রকে দেখে এক প্রকার চিৎকার দিয়ে বলে, এক্সকিউজ মি, স্যার, এটা লেডিজ ওয়াশরুম। আপনি এখানে কি করছেন? প্লিজ বাইরে যান। আমাদের রেস্তোরাঁর সিস্টেম অনুযায়ী কোনো পুরুষ লেডিস ওয়াশরুমে থাকতে পারবে না। কোনো ধরনের অবৈধ কাজ করা এলাও না। বের হন। সমুদ্রের যেন রাগে মেজাজ খারাপ হয়ে আসে। সে ভীষণ জোরে ধমক দিয়ে বলে উঠে, আমি ফাক ইউর সিস্টেম।
আমার বউ ওয়াশরুমের ভেতরে আটকা পড়েছে। আর আপনি আমাকে সিস্টেম শেখাচ্ছেন। কথাগুলো বলে দরজার গায়ে জোরে পা দিয়ে লাথি মারে সে। সমুদ্র এত জোরে চিৎকার করে কথাগুলো বলছিল যে ভেতর থেকে কেবল আয়নাই নয় বরং বাইরে থেকে মানুষ সব শুনে ফেলেছে। আয়নার ভারী অদ্ভুত অনুভূতি হয়। উনি তাকে নিয়ে এতটা কনসার্ন, এতটা ভাবেন উনি। মহিলাটাও বেশ ভড়কে যায়, এত জোরে চিৎকারে সে ভয়ও পায় বোধ হয়। চেঁচামেচির আওয়াজে সব স্টাফরা ভেতরে আসে। সমুদ্র বলে, দ্রুত আপনাদের টেকনিক্যাল স্টাফদের ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন 1 মিনিটের মধ্যে। না হলে আমি পুরা রেস্টুরেন্ট ভেঙে ফেলব। ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে সারা রেস্তোরাঁয় যে লেডিস ওয়াশরুমের ভেতর একটা মেয়ে আটকা পড়েছে। ওনার হাজবেন্ড ভীষণ প্যানিকট করছেন। দ্রুত দরজা ভেঙে খুলে দেওয়া হলো। ম্যানেজার এসে ক্ষমা ও দুঃখ প্রকাশ করল। ওদের নাকি দরজায় ত্রুটি ছিল কিন্তু বুঝতে পারেনি জন্য এমন অসুবিধে হলো। আয়না সমুদ্রের রাগ দেখে বেশ অবাক হয়। তাকে উদ্ধার করে বের করার পর শুধু জিজ্ঞেস করল, ঠিক আছো? আয়না মাথা নাড়ালো। সমুদ্র এক বোতল পানি এগিয়ে দেয় তাকে। আয়না বোতলে চুমুক দিয়ে রেস্টুরেন্টের বাইরে বের হলো। তাকে ঘিরে এত জটলা পছন্দ হচ্ছিল না। সমুদ্র বিল মিটিয়ে ইভানার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়ালো। আয়না রেস্টুরেন্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন কেবল বেলা ডুবছে। রাস্তায় কমলা রঙের রোদ এসে আছড়ে পড়ছিল। মিহি স্নিগ্ধ বাতাস বইছে। কালো পিচ্ছাকা রাস্তায় সাইসাই করে প্রাইভেট কার ছুটে যাচ্ছে। সে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্র তার কাছে গিয়ে শুধালো, বাসায় যাবে এখন? আয়না অন্যমনস্কতা দূরীকরণ করে বলল, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। চল, তোমাকে নামিয়ে দেই। না, না, আমি একা যেতে পারবো। সমুদ্র ওর ফোন ওর হাতে দিয়ে তার কথাটাকে বিন্দুমাত্র দাম না দিয়ে বলল, গাড়ি নিয়ে আসছি লট থেকে। দাঁড়াও এখানে। সমুদ্র যেতে ইভানাও বের হয়। আয়নাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে নিয়ে সমুদ্র চিন্তা করছিল। এই দুর্ঘটনা কিভাবে ঘটল? সাবধানে থাকবে কেমন? বিয়ের আগে মেয়েদের বেশি বের না হওয়াই ভালো। খারাপ শক্তির নজর বেশি লাগে। ওনার মতো স্মার্ট শিক্ষিত মহিলার মুখে এমন কুসংস্কারমূলক কথা শুনে আয়না খানিক চমকায়। পরে মনে পড়ল, বাঙালি নারী স্পেশাল স্যুট পরে চাঁদে গেলেও সন্ধ্যার পর বাসায় ফিরতে চাইবে। কারণ ওদের মতে, সন্ধ্যার সময় মেয়েদের অশনি শক্তি নজর দেয়। আয়না বলে উঠে, আপনি বিয়েতে আসবেন কিন্তু। তোমাদের বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড। সমুদ্রের জন্য খুব খুশি আমি। তোমার মতো একটা সুইট মেয়ে স্ত্রী হিসেবে পাওয়া পরম সৌভাগ্য। অবশ্যই আসবো, মা। সমুদ্র গাড়ি নিয়ে আসলে আয়না ফ্রন্ট সিটে বসল। সে তাদের মধ্যকার সম্পর্কের কোনরূপ বিরূপ ধারণা দিতে চায় না মিসেস ইভানাকে। আয়না বসতেই সমুদ্র গাড়ি টান মারল। আপনি রেগে আছেন? না, রাগার মতো কিছু হয়নি। তাছাড়া ওয়াশরুমে আটকা পড়েছিলাম। ক্ষতি হওয়ার মতন কিছু ঘটেনি, মরতে তো আর ধরিনি। সমুদ্র তৎক্ষণাৎ গাড়ি জোরে ব্রেক কষে। আয়নার মনে হচ্ছিল নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবে এই লোক। ওনার গাড়িতে উঠতে এই জন্য ভয় লাগে। কখন দুর্ঘটনা ঘটায়। কি হলো? সিটবেল্ট পরনি। আয়নার খেয়াল হয় সেই সিটবেল্ট লাগায়নি, এজন্য এত জোরে কেউ হার্ড ব্রেক কষে। ওনাকে কে যে লাইসেন্স দিয়েছে গাড়ি চালানোর? আয়না সিটবেল্ট টেনে আনতে ধরলে কিছু সমস্যার সম্মুখীন হলো। সমুদ্র একটু তার দিকে এগিয়ে এসে বেল্ট টেনে লাগিয়ে দিয়ে বলল, মৃত্যুর কথা মুখে আনবে না আর কোনোদিন। আয়না এবারে ওনার চোখের দিকে তাকিয়ে রইল। ওই যে কেমন অদ্ভুত পারফিউমটার গন্ধ নাকে এসে লাগলো। নীলচে চোখের দিকে তাকাতেই কেমন মন ব্যাকুল করা নাম না জানা অনুভূতি হতে লাগলো তার। মানসপটে অনার রেগে চিৎকার দিয়ে আমার বউ শব্দটা ভেসে উঠতেই ফোলা গাল দুটো টমেটোর মতো লাল হয়ে উঠে। হুট করে সবকিছুই খুব ভালো লাগতে লাগলো। এই সূর্য ডুবতে থাকা, আকাশের কমলা বর্ণ ধারণ করা, পাখিদের আকাশে তাড়াহুড়ো করে নিরে ফেরার ব্যস্ততা। সবকিছুই আজ ভিন্ন লাগছে তার। তবে কি আজ বিশেষ কিছু হয়েছে? কি হয়েছে? উম্মু নাম না জানা, একদম অজানা, কেবল সাহিত্যে পড়া এক অন্যরকম ভাসমান অনুভূতির সঙ্গে সবে পরিচয় হলো তার। কি সেই ভাসমান অনুভূতি? নাম কি তার? আয়না এর উত্তর জানে কিন্তু মানতে চায় না। কোনোভাবেই চায় না। অমন দুঃসাহসিক অনুভূতির সম্মুখীন হওয়ার শক্তি নেই তার। সমুদ্র আজ একদম বাসার সামনে এসে গাড়ি থামায়।
আয়না নামতে চাইলে নিজে থেকে সে বলে উঠে, শুনো, আমাকে স্যার বলে ডাকার প্রয়োজন নেই। আজকে থেকে আরও প্রয়োজন নেই। আয়না নেমে দরজা লাগাতে লাগাতে বলল, স্যার, আমাদের বাসায় আসেন, আপনি আসলে বাবা খুশি হবে। সমুদ্র একটা কড়া নজর ছুড়ল তার দিকে। তবু আয়না ফের বলল, আসি স্যার। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্র গাড়ি ঘুরাতে ঘুরাতে ভাবে, আম্মু বলে, সে নাকি ভীষণ ঘাড়তারা। কিন্তু আয়না যে তার চেয়েও 2 ধাপ এগিয়ে ঘাড়তারামিতে, এটা আম্মু জানে না। জানলে নিশ্চয়ই 2 ঘাড়তারাকে এক ছাদের নিচে রাখার বুদ্ধি করতেন না একদম। আয়না বাসায় আসলো। আজ ওর দাদা দাদি এসেছে বড় চাচার বাসা থেকে। দাদা দাদি তাদের সঙ্গেই থাকেন, কিন্তু কয়েক মাস ধরে কি যেন হলো, বড় চাচা দাদা দাদিকে নিজের সঙ্গে রাখছেন। এত বছর তাদের খোঁজও নিত না, এখন হুট করে এত দরদ যে তাদের সঙ্গে থাকতেই দিচ্ছে না। আয়নার খটকা লাগে। হচ্ছেটা কি? সে আসতেই বারান্দা থেকে মিউ মিউ শব্দ তুলে তার আদরের বিড়াল মিলি দৌড়ে এসে তার পায়ে ঘেঁষে দাঁড়িয়ে রইল। মিউ মিউ শব্দ তুলে আদর চাইছে সে। আয়না তাকে কোলে তুলে নিল। তার বিড়াল খুব পছন্দ। একবার কোন কেড্রামা দেখে এমন বিড়ালের আবদার বাবার কাছে করেছিল, বাবাও বিষয়টা সিরিয়াসই নিয়ে নেন। এই জন্য বাবা বিদেশ থেকে, স্পেশালি ফোস্টার হোম থেকে, তাকে এই পার্সিয়ান ক্যাটটা পেট হিসেবে পালার জন্য দিয়েছে। আয়না তাদের বাসার সাহায্যকর্মী হালিমাকে ডাকে। হালিমা বুয়া অনেকদিন ধরেই তাদের বাসায় আছে। আয়না বলে উঠে, খালা, আপনি মিলির জন্য মাছ সেদ্ধ করেছেন? হ্যাঁ, আপনি ওকে ঠিকমতো খাইয়েছেন আজ? 3 বেলা এই ভোটকা বিড়ালটারে খাওয়াইছি আপামনি, 2বার পটিও করছে। সব ধুয়ে সাফ করে রাখছি। ওর মাছটা আনেন, আমি এখন খাইয়ে দেই। আর হ্যাঁ, মিলিকে একদম ভোটকা বলবেন না। ওর নাম ধরে ডাকবেন। হালিমা খালা যেতে যেতে বকতে লাগলেন, গরিব মানুষ মাছ খাইতে পারে না, আবার বড়লোকরা বিলাইকেই 3 বেলা মাছ খাওয়ায় ভোটকা বানায়। আয়না যখন মিলিকে মাছ খেতে দিচ্ছিল, ওই সময় ফাহাদ সাহেব এসে মেয়ের পাশে বসলেন। এরপর বলে উঠে, শুধু বিড়ালকে মাছ খাওয়ালে হবে, নিজেকেও মাছ খেতে হবে। আয়না অসহায় মুখ করে বলে, মাছ খেতে একদম ভালো লাগে না, বাবা। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দাদাভাই আসার সময় বড় ইলিশ এনেছে। পদ্মার ইলিশ। সরিষা দিয়ে রান্না করা হয়েছে। ইলিশের ঘ্রাণে বাসা মো মো করছে। খুব টেস্ট হবে কিন্তু। আমি খাইয়ে দিচ্ছি। আয়না বুঝল বাসায় যে আসটে গন্ধ হচ্ছে ওটা ইলিশ মাছের। সে বলে উঠে, বাবা প্লিজ না। তুমি খাও। আমার মেয়েরা না খেলে আমারও খেতে ইচ্ছা হয় না। বাবার জন্য হলেও আয়নার ইলিশ অপছন্দ হওয়া সত্ত্বেও খেতে বসে। সবাই মিলে খেতে বসেছে, অনেকদিন পর বাসায় এই দৃশ্য দেখা যাচ্ছে। দাদা দাদি এসে বসলেন। আলিয়াও এসে বসেছে, ফাহাদ সাহেব মাছের কাটা বেছে আয়নার প্লেটে তুলে দিচ্ছেন। আয়না বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। আয়না আলিয়া খাওয়া শেষ করে ভিডিও কল নিয়ে ব্যস্ত হয়, পিউ সমুদ্রের বোনের সঙ্গে অনলাইন শপিং নিয়ে আলোচনা করবে। ফাহাদ সাহেবের এসবে আগ্রহ নেই। সে তার বাবা মায়ের সাথে ড্রয়িং রুমে বসলেন। তার বাবা মায়ের বার্ধক্য বয়স চলছে। অসুস্থতা লেগেই আছে। তবে তারা আয়নার বিয়েতে খুব খুশি। তার বাবা বলে উঠে, তোমার ভাই মনে হয় বিয়েতে আসবে না। শুনেছি, আবা। আয়নার দাদা বলে উঠে, ওরা চাচ্ছিল পিয়াসের সঙ্গে আয়নার বিয়ে হোক। কিন্তু বাবা তুমি তো অন্য কোথাও বিয়ে ঠিক করলে। ফাহাদ সাহেব বলেন, আমার মেয়ের জন্য সমুদ্রের মতো ছেলেই খুঁজছিলাম। বিয়ে তো সৃষ্টিকর্তার আদেশে হয়। আমাদের কারো কোনো হাত নেই এতে, আমরা উছিলা মাত্র। আমার মেয়ের সমুদ্রের সঙ্গে জোড়া লিখা ছিল। এই জন্য বিয়েটা হচ্ছে। পিয়াসের সঙ্গে ওর জোড়া লেখে নিজন্য পিয়াসের সঙ্গে হচ্ছে না। সমুদ্র আজ 7টার মধ্যে বাসায় ফিরেছে। ইদানিং দেরি করছে না। মা করা আদেশ জারি করেছে, বিয়ের আগ অবধি 7টার আগেই বাসায় ঢুকতে হবে। যথা আজ্ঞা তার মায়ের আদেশ পালন করছে। ফ্রেশ হয়ে, গোসল সেরে নিজের রুম থেকে বের হলো। ডাইনিংয়ে আসতেই মা আর ছোট বোন পিউয়ের হাসির আওয়াজে সে ড্রয়িং রুমে পা রাখে। ওদের দুইজনকে একসঙ্গে হাসতে দেখে সে শান্তি অনুভব করে। বাসার সদস্যরা হাসি খুশি থাকলে বোঝা কাঁধ থেকে নামে। অনুতপ্ততা কমে। সে এগিয়ে গিয়ে বলল, আম্মু, নতুন প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাশন করার ছিল।
আমাকে একটু সাহায্য করো। মিসেস রোদেলা বকা দেওয়ার ভঙ্গিমায় তার দিকে তাকিয়ে বলে, ওরে আমার ব্যবসায়ী পুত্র রে, কাজটাজ অনেক করেছিস, আজ থেকে সব বাদ। অনেক ব্যবসা দেখেছিস, কালকে থেকে আর অফিস যাবি না। শুক্রবার আসতে অনেক দেরি, কাল তো ফরেন ক্লায়েন্টদের সঙ্গে স্পেশাল মিটিং আছে। রোদেলা বলে, বসো তুই বাপ, এত কাজ করার দরকার নেই। সমুদ্র বসল। তার মা বলে উঠে, তোর জন্য শেরওয়ানি দেখছি, দেখ কোনটা পছন্দ হয়, তুমি চুজ করো, তোমার পছন্দ বেশি ভালো। মিসেস রোদেলা একগাল হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। আজ সে অনেক খুশি। 6 মাস পর আজকে তার স্বামী আবেগের হেলথ রিপোর্ট ভালো এসেছে, নেগেটিভ কিছু নেই রিপোর্টে। পিউ বলে উঠে, ভাইয়া, ভাবির জন্য কি দেখব? ভাবিকে কিন্তু তুমিই বিয়ের ব্রাইডাল আউটফিট দিবে। তোমার কোনো সাজেশন আছে? এনি রিকোয়ারমেন্ট ওর ডিমান্ড? সমুদ্র জীবনের কোনো এক খণ্ডাংশে কল্পনা করেছিল তার নববধূ বেশে লাল শাড়ি পরিহিতা কেউ একজন থাকবে। একবার ভাবল এই শখের কথা বলবে না। দরকার কি শখ পূরণের? এত শখ পুষে হয়টা কি, যদি শখের মানুষই না রয়? তবুও বলে ফেলে, ওর জন্য লাল ব্রাইডাল কাতান শাড়ি দেখ পারলে। পিউ ভাইয়ের মুখ এমন কথা শুনে সাথে সাথে ফোন ঘুরিয়ে সমুদ্রের সামনে আনে। সমুদ্র কোনোদিন ভাবেও নি পিউ ভিডিও কলে আয়নার সঙ্গে কানেক্টেড ছিল। কেমন অস্বস্তি লাগলো তার। আয়না ভিডিও কলে আছে জানলে সে কোনোদিন নিজের সবখানার কথা বলতো না। পিউ মায়ের সামনেই বলতে লাগে, ওর জন্য কাতান লাল শাড়ি। যতই মডার্ন কালচারের লাইফ লিড করুক না কেন, বাঙালি ছেলেরা মায়ের সামনে এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা পায়, নাজুক অবস্থা হয়। সমুদ্র সামান্য ভ্যাবাচেকা খেয়ে এদিক ওদিক করে চোখ নিচু করে। পিউ বলতে থাকে, এই ভাইয়া, আর ইউ ব্লাশিং? ফু, ফু। সমুদ্র থেমে থেমে বলে, ব্লাশিং ফর হোয়াট এন্ড হুয়াই? আয়া নট অ্যাট অল। পিউ তার গালের দিকে ইঙ্গিত করে বলে, দেখো দেখো তোমার গাল লাল হয়ে গেছে। এরপর আয়নাকে ইশারা করে বলে, তাই না ভাবি? মিসেস রোদেলা হাসছিলেন ওদের এসব কাণ্ড দেখে। সমুদ্রের দশা নাজুক হলেও প্রকাশ না করে, তেজি গলায় বলে, গাল লাল হয় অ্যালার্জি হলে। আমার মনে হয় অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। ফোনের স্ক্রিন থেকে আয়নার অট্টহাসির আওয়াজ পাওয়া গেল। সমুদ্র সব লজ্জা ভুলে সরাসরি ভিডিও কলের স্ক্রিনের দিকে তাকায়। সমুদ্র রুমে এসে ক্লান্ত শরীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারাদিন সবার সামনে স্বাভাবিক থাকলেও একদম মনের কোনো ক্ষুদ্রাংশেতে হলেও সে ভালো নেই। মনের কোথায় জানি খুব সূক্ষ্ম কিন্তু তীব্র একটা বেদনা অনুভব হয়, এই বেদনার কথা কাউকে বলতেও পারে না আর। তার অনুভূতি, মন সব যেন জড়পদার্থের ন্যায় হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয়, মানুষ না হয়ে টেবিল চেয়ার হলে ভালো হতো। নো ফিলিংস, নো ইমোশন। সে সিগারেট ধরালো। রুমে একা থাকলে, কাজ না থাকলে সে বারান্দায় সিগারেটের ধোঁয়া ছেড়েই সময় পার করে। একাকিত্বকে উপলব্ধি করে। একাকিত্বেরও একটা ভিন্ন ব্যথাতুর সুরতাল আছে। সে যতই হেলথ কনসার্ন হয়ে সুগার, রেড মিট খাওয়া বাদ দিক, কিন্তু সিগারেট ছাড়ে না। ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য চিনি বাদ দিচ্ছে, অন দ্য আদার হ্যান্ড, মন কন্ট্রোলে রাখার জন্য ভালোবাসা বাদ দেওয়া লাগছে। সিগারেটের প্যাকেট থেকে চতুর্থ সিগারেট বের করে সময় দেখল। 1:45 বেজে যাচ্ছে। ঘুম দরকার তার। গতকাল কেবল 4.5 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু সে জানে বিছানায় শুলে ঘুম আসবে না। সিগারেট খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে রইল। সে ভাবল, ফুসফুস জ্বালানোর ব্যবস্থা আছে, কিন্তু হৃদয় জ্বালানোর কোনো ব্যবস্থা নেই কেন? আচ্ছা, ফুসফুস তো হৃৎপিণ্ডের খুব কাছের সঙ্গী। কোনোভাবে কি ফুসফুস জ্বলতে জ্বলতে হৃদয় দহন জ্বালাতে পারে কি? সে আকাশের দিকে তাকিয়ে, জ্বলন্ত সিগারেট হাতে রেখে করুণ গলায় গায়, সেই তুমি কেন এত অচেনা হলে? সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম? কেমন করে এত অচেনা হলে তুমি? কিভাবে এত বদলে গেছি এই আমি? আচানক মস্তিষ্কের সেরিব্রাম থেকে রেফারেন্স মেমোরি বেশ কিছু মিষ্টি স্মৃতির স্মরণ করিয়ে দেয়। সে ক্রমশ শান্ত হয়ে যায়। ভেতরটায় অশান্ত স্রোত আছড়ে পড়ছে। হুট করে হাতে গরম কিছু অনুভব হওয়ায় তার হুঁশ আসে, দ্রুত হাত থেকে সিগারেট ফেলে দেয়। এরপর ব্যথায় জ্বলতে থাকা হাত দিয়েই মোবাইল ফোন বের করে গ্যালারিতে যায়। গ্যালারির বিশেষ ফাংশনে একটা মাত্র ছবি রাখা ছিল। একটা মেয়ের ছবি।
মেয়েটার মুখে খুব স্নিগ্ধ একটা হাসি। তার পাশেই সমুদ্র গিটার ধরে বসে আছে। সমুদ্রের দৃষ্টি মেয়েটার দিকে আর মেয়েটা হাসছে ক্যামেরার দিকে তাকিয়ে। কোমল তরতাজা বাতাসে মেয়েটার সিল্কি চুল এসে হামি খাচ্ছে সমুদ্রের চোখে মুখে, তবুও সমুদ্রের চোখে বিরক্তি নেই, আছে কেবল এক গুচ্ছ মুগ্ধতা। কি জীবন্ত ছবিটা! মনে হচ্ছে, এই তো, এই ছবি তোলার সময়টা মাত্র ঘটল। আচ্ছা, সময়ের কি পুনরাবৃত্তি ঘটে? যদি ঘটে থাকে, তবে আবারও এই সময়টায় ফিরে যেতে চায়। প্রকৃতি কি পারবে এ সময়টায়, এ দিনটায় তাকে ফেরত পাঠিয়ে সময় থামিয়ে দিতে? সামান্য হাসল সে। এত ছেলে মানুষই ভাবনা ভাবলে কিভাবে জগৎ সংসার চলবে। সে রুমে ফিরে আসে। আজকেও একবার চেষ্টা করলো ছবিটা ডিলিট করার, কিন্তু এত সুন্দর ছবিটা ডিলিট দিতে বুক কাঁপে তার। ডিলিট দিলেই হারিয়ে যাবে। এর চেয়ে বরং মস্তিষ্কের সেরিব্রামের ধারণকৃত স্মৃতি নিপাক যাক। সে আস্তে করে বলে, প্রিয় স্মৃতিরা, তোমরা হারিয়ে যাও কোনো এক অতলে। ধ্বংস হও প্লিজ। ঘুম ঘুম চোখে শুতেই ভীষণ মাথা ব্যথা অনুভব হয় তার। দুদিন বাদে তার বিয়ে। সম্পূর্ণ নতুন এক জীবনে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই রুমে, তার উপর, তার জীবনে, অন্য কেউ আধিপত্য স্থাপন করবে। সবটা তার ইচ্ছেতেই হচ্ছে। জীবন থামিয়ে রাখতে চায় না সে। চলমানে মানবজীবনে আর 10টা মানুষের মতো বাঁচতে চায়। অথচ চোখ বুজলে আজও অন্য কারো কথা মনে পড়ে। হায় রে জীবন! কাউকে ভুলে যাওয়া কখনো কখনো খুব কঠিন ব্যাপার। কারোর জন্য আবার খুব সহজ। পরদিন সকালবেলা একদম আলো ফোটার পর সমুদ্রের ঘুম ভাঙে। ক্লান্তির কারণে গভীর ঘুম হয়েছিল। বেশ ফ্রেশ লাগছে এখন। ফোন হাতে নিতেই অফিসিয়াল সব মেসেজ, ইমেইল নোটিফিকেশন পেল সে। আজকে বিয়ের আগে লাস্ট ডে অফিসে। কালকে শুধু দুপুরে ক্লায়েন্টের সঙ্গে বিশেষ মোলাকাত আছে। ওটা কাজের কিছু নয়, বরং বিনোদনের জন্য আমন্ত্রিত সময়সূচি। বেডে শুয়েই আয়নাকে ইমেইল ও মেসেজ করে আজকে ছুটি দিয়ে দিল সে। বিয়ের আগে আর অফিস আসার দরকার নেই ওর। তবে ইমেইলের শেষভাগে লিখে দিল, খুব কাজ করতে মন চাইলে যেন অনলাইনে কাজ করে ও। এরপর রুম ছেড়ে বের হয়। ড্রয়িং রুমেই আম্মুকে পাওয়া গেল। নিউজপেপার পড়ছেন সে। সমুদ্র মায়ের কাছে যেয়ে বলে, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। নাস্তা দিব? দাও। আব্বু কেমন আছে? ভালো। তোমার বাবার শরীর ভালো? গত 2 দিন ধরে ঠিকঠাক খাচ্ছে ও। সমুদ্রের মনটা কিছুটা হলেও ভালো হলো। নাস্তা খেতে খেতে সে বলে উঠে, আজকে অফিসের সব কাজ সেরে ফিরব। একটু লেট হবে। প্লিজ জলদি বাসায় আসার জন্য জোরাজুরি করো না। আচ্ছা। কিন্তু একবার আয়নার সঙ্গে শপিংয়ে যেতে হবে। কেন? অনলাইনেই তো সব সিলেকশন করলো। না, ব্রাইডাল শাড়িটা ডিরেক্ট গিয়ে কিনবে। 1 ঘন্টার মধ্যে ব্লাউজ ওরাই বানিয়ে দিবে। বিকেলের দিকে ওকে নিয়ে যাবি। বনানীতেই শোরুম। আচ্ছা। সমুদ্র আর কথা বাড়ায় না। বিয়ে করার সিদ্ধান্ত যখন নিয়েছেই সবপ্রকার কাজেই তাকে অংশগ্রহণ করতে হবে। ছোট করে দম ফেলল সে। সেভাবেও নি আসলেই তার বিয়ে হয়ে যাবে এত দ্রুত। 6 মাস আগেও বাবার বিজনেস পার্টনারের বড়লোকের সুন্দরী মেয়ের সাথে বিয়ের কথা চলছিল। ওখানেও কথা আগাচ্ছিল বেশ দ্রুত গতিতে। কিছু আনুষ্ঠানিকভাবে ঘটার আগেই সমুদ্র মেয়েটার একটা স্ক্যান্ডালের প্রমাণ পায়। তারপর মেয়েটাকে ভীষণ রকম অপমান করে। মেয়ের বাবা তার বাবার সঙ্গে খুব ঝামেলাও করছিল। এতে বিন্দুমাত্র চিন্তা ছিল না সমুদ্রের। কিন্তু এই ঘটনার পরপর বাবার হার্ট অ্যাটাক হলো। তখন থেকে সব বদলে যেতে শুরু করে। আম্মু বাবার অসুস্থতায় ভীষণ ভেঙে পড়ল। বাসার পরিবেশ বদলে গেল। বাবার অপারেশন করতে হয়েছিল। অপারেশনে কোনো প্রকার সমস্যা হয়নি। সাকসেসফুলি সব হয়েছে। বাবাকে হাসপাতাল থেকে যেদিন বাসায় আনা হলো সমুদ্র সবচেয়ে খুশি ছিল। সেদিন রাতে বাবা তাকে অফিসের সবকিছু হ্যান্ডওভার করে দেয়। বেশ কিছু কাগজপত্র হাতে তুলে দেয়। ওই সময় সমুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মেডিকেলে পড়েছে। ঢাকায় ব্যাক করার পর প্রাইভেট একটা হসপিটালে কাজ করছে। সে কিভাবে ব্যবসা সামলাবে? কিন্তু তার বাবা নাকি আপাতত অফিসে বসবেন না। তার রেস্ট দরকার। হাঁপিয়ে উঠেছেন সে। এখন কিছুদিন বাসায় পরিবারকে সময় দিতে চান। সমুদ্র ছোটবেলা থেকে বাবাকে সারাদিন কাজ করে যেতেই দেখেছে। তিলে তিলে নিজের হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানটার মালিক তার বাবা।
বাবার পাশে থেকে তার মাও সব ধরনের সহযোগিতা করে এসেছে, দুইজন মিলেই এতদিন ব্যবসা সামলে এসেছে, যার দরুন ঢাকা শহরে তারা রাজার হালে বসবাস করছে। অভাব কাকে বলে সেটা চোখে দেখেনি। কিন্তু বাবা যখন অবসরে চলে গেল, তার মা অফিস যাওয়া বাদ দিলেন। মা ভীষণ স্বামীভক্ত মহিলা। স্বামী অসুস্থ এমতাবস্থায় সে অফিস যাবে না, স্বামীর সঙ্গেই থাকবেন বলে জানান দিল। সমুদ্র বুঝল তার মা বাবা অবসর চাচ্ছেন। ওদিকে তাদের বিজনেস পার্টনারের সঙ্গেও রিলেশন ভালো নেই। অফিস গিয়ে তদারকি না করলে কে জানে 2 দিন পর ওরা বিশ্বাসঘাতকতা করবে না। এটার কোনো গ্যারান্টি নেই। না পারতে সমুদ্র ব্যবসার হাল ধরতে রাজি হয়। ওই দিন প্রায় 6 বছর পর তার বাবা তাকে অনুরোধের স্বরে নিজ থেকে কিছু কথা বলে। একটা বিশেষ কারণে তাদের পিতাপুত্রের সম্পর্কের অবনতি হয়েছে। আজও সম্পর্কের সমীকরণে কোনো উন্নতি আসেনি। বাবা নিজ থেকে কথা বলেছে তার সঙ্গে, এতেই সমুদ্র আবেগে আপ্লুত হয়ে যায়। নইলে কোনোদিন এত প্যারাদায়ক ব্যবসা সামলাতে রাজি হতো না। সেদিনই বাবা তাকে সাফ বলে দেয়, এ বাসায় থাকলে হলে দ্রুত বিয়ে করে সেটেল হতে হবে। মাও ভীষণ জোরাজুরি করে যেন সমুদ্র আর কখনো বিয়ে নিয়ে ঝামেলা না করে। তখন কেবল বাবার অসুস্থতার কথা ভেবে বলে দিয়েছিল, এক প্রকার ওয়াদা করেছিল, বিয়ে করতে রাজি সে। তার বাবা মা নেক্সটে যে মেয়েই পছন্দ করবে তাকে বিয়ে করবে, তবে আকদ করবে আগে পারিবারিকভাবে। প্রথমেই ঘটা করে কিছু করতে ইচ্ছুক নয় সে। আগে পারিবারিকভাবে বিয়ে করে রাখবে। বাইরের কেউ এ ব্যাপারে জানবে না। পরে সময়মতো বউ বাড়িতে আনবে। বড় অনুষ্ঠান হলে হবে পরবর্তীতে। কে জানতো বাবা অসুস্থ থাকলেও তার কোন পরিচিত ভার্সিটির ফ্রেন্ডের মেয়ের সাথে বিয়ে পাকা করে ফেলবে, তাও এত দ্রুত। সমুদ্রের সব শর্তেই মেয়ে পক্ষ রাজি। সবই ভাগ্য। নিয়তিতে তার সঙ্গে আয়না আছে, এজন্য এত ঝড়োঝাপটা চললেও ওর সাথেই বিয়ে হচ্ছে। যে ভাগ্যে থাকে তাকে এমনই সহজভাবে প্রাপ্তিস্বরূপ পাওন চায়, আর যারে চাই সে যদি ভাগ্যে না থাকে, তাহলে সারা দুনিয়ার সঙ্গে যুদ্ধ করলেও পাওন যাইব না। অফিসে আজ বেশ কিছু মিটিং করেছে সে। কয়েকবার আয়নার ডেস্কেও চোখ গেল। ওর ডেস্ক ফাঁকা। সমুদ্র লাঞ্চ ব্রেকের আগে অনলাইন মিটিংয়ে বসল। তার আগে শিডিউল দেখে নেয়। বিকেলের দিকে বের হতে হবে। এর আগেই কাজ সব গুছিয়ে রাখতে হবে। আয়নার আজ দেরি করে ঘুম ভাঙে। 11টার পর উঠে সে। হুট করে অনেক ঘুম কোথা থেকে ভর করেছে চোখে। সে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেয়। সমুদ্র তাকে 6:30টায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে আর 6:35-এ একটা অফিসিয়াল ইমেইল দিয়েছে। সে মেসেজ খুলতেই অবাক হলো। গুড মর্নিং উইশ করেছে তাকে। এই প্রথমবার কোনো ছেলে তাকে সকালে গুড মর্নিং উইশ করল। তার মন ভালো হয়ে যায়। সে হেসে দিল। আবার আফসোস হলো কেন এত বেলা করে উঠে গুড মর্নিংটা হারিয়ে ফেলল। ইমেইল খুলে দেখল তাকে ছুটি দিয়ে দিয়েছে। আজ ছুটি না দিলেও সে যেত না। পরক্ষণেই তাকে বেশ চিন্তিত হতে দেখা গেল। সে মনে মনে ভাবে, সমুদ্রের কাছ থেকে বিষয়টা লুকানো কি ঠিক হচ্ছে? ওর তো আয়নার ব্যাপারে সবটা জানার অধিকার আছে। কি করবে সে? জানিয়ে দিবে সবটা। আয়না ফ্রেশ হয়ে রুম ছেড়ে বের হতেই মিলি দৌড়ে এলো, তার পায়ের কাছে ঘেঁষে দাঁড়ালো। সে মিলিকে গুড মর্নিং বলল। উত্তরে মিলি লেজ নাড়িয়ে মিউমিউ বলে। এরপর দাদা দাদি, আলিয়া এমনকি হালিমা বুয়াকেও সে এই বেলা 11টায় গুড মর্নিং উইশ করে। আলিয়া তখন কর্নফ্লেক্স খাচ্ছিল। সে এই প্রথম আপাকে সকাল বেলা উঠে এত খুশি দেখল। ওর আবার কি হলো? সবাইকে গুড মর্নিং বলছে। এমন আচরণ আজই প্রথম। সে আমলে নেয় না, বরং নিজের আপাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আপাকে আজ অন্যরকম সুন্দরী লাগছে। হামিলা বুয়া পরোটা আর সবজি তুলে নিয়ে বলল, আপামনি আপনারে একদম ঝাক্কাস রূপবতী লাগছে, আপনার বিয়ের ফুল ফুটে গেছে তবে। আয়না বলে উঠে, বিয়ের ফুল কিভাবে ফুটে হামিলা খালা? হালিমা বুয়া বেশ জ্ঞানী ভাব ধরে বলে, প্রত্যেকটা মেয়েরই জন্মের সময় ভাগ্য নির্ধারণ করা থাকে। নির্ধারিত মানুষটা জীবনে আসলে ভাগ্যফুল ফুটে। তখন মেয়েদের রূপ বেড়ে যায়। আপামনি, আজকে আপনারও ভাগ্যফুল ফুটছে। এজন্য দেখেন কি সুন্দর লাগছে আপনারে, কারো নজর না লাগুক। আয়না সামান্য হাসল। গতকাল সে আর আলিয়া পার্লার থেকে ফেসিয়াল করে এসেছে।
এজন্য বুঝি ফর্সা ফর্সা লাগছে, নাকি আসলেই সমুদ্রের জন্য তার ভাগ্যফুল ফুটেছে। সে লাঞ্চ ব্রেকে কল লাগায় সমুদ্রকে। প্রথমবার ধরল না। দ্বিতীয়বার সমুদ্র কল ধরে একটু লোভ হয় যে বলে, হ্যাঁ আয়না বলো। কিছু বলবে? ফু। তখন ফোনের ভেতর থেকে আয়না অন্য মানুষের আওয়াজ পেল। সমুদ্র বলে, মিটিংয়ে আছি। অফিসিয়াল কিছু বলবে? না। ব্যক্তিগত কিছু? ফু। সমুদ্র লোভ হয় যে বলে উঠে, তাহলে বিবি সাহেবার পার্সোনাল স্পেস লাগবে তাই তো। সেজন্য একটু অপেক্ষা করুন, আমি 4টার মধ্যে তোমার বাসার সামনে আসব। তারপর শপিংয়ে যাব। আয়নার কেমন শিহরণ বয়ে যায়। সমুদ্র এত সুইট ভাবে কথা বলতে পারে। তার বিশ্বাসই হচ্ছে না। সে কল কেটে দিল। তারপর প্রায় 2 ঘন্টা ধরে সাজুগুজু করল। গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে নেয়। সত্যি 4:30টার মধ্যে সমুদ্র তার বাসার নিচে এসে উপস্থিত হয়। আয়না গ্যারেজে নেমে গিয়ে গাড়িতে উঠে পড়ে। সমুদ্র সোজা বনানীর উদ্দেশ্য ছুটে। গাড়িতেই সমুদ্র বলে উঠে, কিছু বলার ছিল নাকি? হ্যাঁ। বলো। আমি আসলে আপনার থেকে কিছু হাইড করতে চাই না। বয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে মিট করাই দাও। ট্রিট নেই জামাইনল থেকে। আয়না বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। কারো হবু স্বামী এ বিষয়টা এত সহজভাবে নিবে বলে মনে হয় না তার। সমুদ্র গাড়ি চালাতে চালাতে বলল, কি হলো? কি ভাবছো? বয়ফ্রেন্ড আবার আবেগে হাত কেটে ফেলেছে নাকি? আয়না বুঝল নিশ্চয়ই মজা নিচ্ছেও। কিন্তু আয়না মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র যেন এবারে সিরিয়াস হলো। সে বলে উঠে, কি হয়েছে? আসলে আসলেন কলে যা বলার বলে ফেলো। নকলেই কি প্রেমিক আছে কোনো? সমুদ্র সমুদ্র একটু হতভম্ব হলো। এই প্রথম মেয়েটা তাকে তার নাম ধরে ডাকলো। নিজের নামটা তার এমনিতেই খুব পছন্দ। আজকে আরও বেশি পছন্দ হওয়ার একটা কারণ পেল। সে বলে, বলো। আমার একটা অসুখ আছে। সবারই অসুখ থাকে। অসুখ আছে জন্যই আমরা ডাক্তারি পড়ি। কিন্তু অসুখটার জন্য ভবিষ্যতে ইম্প্যাক্ট পড়বে। উফ। আপনি বুঝছেন না কিছুই। সমুদ্র গাড়ি থামিয়ে পার্ক করলো রোডের এক সাইডে। এরপর বলে, অসুস্থতা নিয়ে এত আপসেট হচ্ছ কেন? আয়না মাথা নিচু করে বলে উঠে, আমার পিসিওএস এর সমস্যা আছে। যদি আমি কখনো মা না হতে পারি, তখন তো আপনাকে ঠকানো হবে। এজন্য আপসেট হচ্ছি। আমি চাই না আমার অসুখ লুকিয়ে আপনার সঙ্গে প্রতারণা করতে। সমুদ্র তাকে অবলোকন করল দুবার। তবে কিছু বলল না। আয়না তাকে চুপ থাকতে দেখে বেশ ভয় পায়, আবার হতাশাও কাজ করে। কেন যে তার এই সমস্যা দেখা দিল? আর বাকি মেয়েদের মতো স্বাভাবিক হলে কি সমস্যা হতো? সে হতাশাগ্রস্ত গলায় বলে, আপনি চাইলে বিয়ে ভেঙে দিতে পারেন। আমি আপত্তি করব না। সমুদ্র এবারে বলে উঠে, রোগবালাইয়ের ক্ষেত্রে ডাক্তারের চেয়ে শিক্ষক বেশি পণ্ডিতি করলে তো মুশকিল। আয়না তার কথা কিছুই বুঝে না। তাও শুধালো, আপনি এই অসুখ সম্পর্কে জানেন নিশ্চয়ই। তোমার চেয়ে ভালো জানি। এরপর আয়নাকে অবাক করে দিয়ে সমুদ্র খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, অসুস্থতার জন্য গিল্ট ফিল করছো কেন? অসুস্থতা সৃষ্টিকর্তা প্রদত্ত, কারো হাতে কিছু করার নেই। তবে সৃষ্টিকর্তা মানুষের উছিলাতেই অসুস্থতার আরোগ্য লাভ করার সমাধান দিয়েছেন। আমরা ডাক্তাররা তো আছি সমাধান দেওয়ার জন্য। তাছাড়া পিসিওএস খুব কমন একটা রোগ। সারা বিশ্বেই এই সমস্যা ফেস করছে মেয়েরা। প্রপার ট্রিটমেন্ট, হেলথি লাইফস্টাইল অনুসরণ করলে অসুবিধা সেরে যায়। আপনার তাহলে আমার অসুখ নিয়ে কোনো সমস্যা নেই। অসুখ নিয়ে সমস্যা থাকলে ডাক্তারি কেন পড়তাম? আয়না সামান্য হাসল। সে বেশ রিলিফ ফিল করে। এখন আর কোনো চিন্তা নেই তার। সমুদ্র বলে উঠে, নামো। শোরুম সামনেই। আয়না গাড়ি থেকে নেমে শোরুমে ঢুকে পড়ে, গতকাল রাতে সমুদ্রের রেফারেন্স অনুযায়ী একটা লাল গোল্ডেন পাড়ের কাতান শাড়ি সিলেক্ট করে রাখা হয়েছিল। সেলসম্যান সমুদ্রের সামনেই আয়নাকে জিজ্ঞেস করল, ম্যাম, আপনার ব্লাউজ ফিটিংস এর জন্য কোন সাইজ ব্যবহার করব? আয়নার তখন ভীষণ লজ্জা লাগলো। আস্তে করে, মিডিয়াম। ওকে। আধা ঘন্টা অপেক্ষা করুন ম্যাম। আধা ঘন্টা কি করবে ভেবে পাচ্ছিল না তারা। এজন্য আয়না দোকানের বাকি কালেকশন দেখতে থাকে। তার চোখ গিয়ে আটকে একটা সেমি ব্রাইডাল খয়েরি লেহেঙ্গার দিকে।
তার ইচ্ছা ছিল পাকিস্তানি ব্রাইডদের মতো লেহেঙ্গা পরার, কিন্তু তার আগেই সমুদ্র শাড়ি পরতে বলল। অবশ্য সমুদ্রের ইচ্ছা অনুযায়ী বিয়ের দিন সাজবে, এতেই খুশি সে। সেলসম্যান আয়নার মনোভাব বুঝি ধরে ফেলে। সে বলল, ম্যাম, এই লেহেঙ্গাটা আমাদের বেস্ট কালেকশন। আপনি চাইলে দেখতে পারেন। সমুদ্র পাশেই দাঁড়িয়ে ছিল। আয়না দ্রুত বলে, না, না, দরকার নেই। আপনাকে খুব মানাবে ম্যাম। ট্রায়াল দিয়ে দেখেন। না, না, লাগবে না। তখন সমুদ্র বলল, ট্রায়াল দিয়ে দেখো। সেলসম্যানকে আর পায় কে? সঙ্গে সঙ্গে লেহেঙ্গা আয়নার হাতে দিয়ে দিল। ট্রায়াল রুমের পথও দেখিয়ে দেয়। শোরুমটায় ব্রাইডাল, সেমি ব্রাইডাল কালেকশন থাকে। বেশ নামিদামি ব্র্যান্ডের শোরুম। এখানকার সব আউটফিট বেশ এক্সপেন্সিভ। এজন্য কাস্টমারও হাতে গোনা। সমুদ্র তাকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিয়ে একদম ট্রায়াল রুমের বাইরে অপেক্ষায় থাকে। একটু পর আয়না বের হয়ে আসলো। সমুদ্র তখন ফোন চালাচ্ছিল। আয়নাকে বের হতে দেখে ওর দিকে চোখ তুলে তাকালো। এরপর আস্তে করে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। আয়না একটু উৎকণ্ঠা বোধ করে। ভীষণ রকম লজ্জা লাগলো। ইদানিং কি যেন হয়েছে তার, সমুদ্র সামনে আসলেই লজ্জা লাগছে। সমুদ্র তার সামনে এসে দাঁড়ালো। তখনই ভারী দোপাট্টাটা কাঁধ থেকে পড়ে যেতে ধরলে, খপ করে ধরে ফেলে সেটা সমুদ্র। বাহুতে পুরুষালী স্পর্শ লাগায় বেশ খানিক কেঁপে উঠে আয়না। সমুদ্র দোপাট্টা কাঁধে তুলে দিয়ে সম্পূর্ণ ওড়না পেছনে থেকে ঘুরিয়ে এনে ডান হাতে পাটা গুজে দিল। আয়না চোখ নিচু রেখে দাঁড়িয়েছিল। সমুদ্র বলে, লেহেঙ্গা পরেই থাকবে। আয়না দ্রুত ট্রায়াল রুমের দিকে ছুটে দরজা লাগিয়ে দেয়। সমুদ্রের হাসি পেল বেজায়। 2 মিনিট না যেতেই আয়না ভেতর থেকে বলে, আছেন আপনি? আবার আটকে গেছো নাকি? আরে না, আসলে আই নিড হেল্প। আপনি কাউকে ডেকে আনতে পারবেন, কোনো ফিমেল স্টাফকে? দরজা খোলো। আয়না দরজা খুলে দিতেই সমুদ্র ট্রায়াল রুমের ভিতর ঢুকে পড়ে। ছোট রুমটার দরজা অটো লেগে যেতে ধরে। আয়না হোঁচকচিয়ে উঠে বলে, আপনি কেন আসলেন? হেল্প করতে। আয়না কিছু না বলে অসহায় মুখে তাকিয়ে থাকে। এর অর্থ হলো প্লিজ যান এখান থেকে। মুখে বলে উঠে, কেউ দেখলে খারাপ ভাববে। সমুদ্র সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। সে আয়নার দিকে তাকায়। ট্রায়াল রুমের হলদে আলোয় ওকে আরও বেশি সুন্দর লাগছে। মিররের দিকে তাকিয়ে ওর প্রতিবিম্ব দেখল। হুকের সঙ্গে চুল আটকে গেছে। নিশ্চয়ই হুক থেকে চুল মুক্ত করতে পারছে না। সে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষের এত ঝামেলা। এরপর মিররের দিকে তাকিয়েই নিজের হাতটা ওর পিঠের দিকে নিয়ে গিয়ে হুক থেকে চুল মুক্ত করে দিল। মুখে কেবল এক্সকিউজ মি বলল। আয়না সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে, নিঃশ্বাস এক প্রকার বন্ধ করে দাঁড়িয়ে থাকল। সমুদ্র কাজ শেষ করে রুম ছেড়ে বের হয়, আয়নাও চেঞ্জ করে ফিরে আসে। ততক্ষণে ব্লাউজ মেকিংয়ের কাজও শেষ। সেলসম্যান জিজ্ঞেস করল, ম্যাম, লেহেঙ্গাটা সঙ্গে অ্যাড করব? আয়না বলে, না, লাগবে না। সে সামনে এগিয়ে গেল। সোফায় বসে সমুদ্রের আসার অপেক্ষা করতে থাকে। ক্যাশ কাউন্টারে সমুদ্র দাঁড়িয়ে বলে উঠে, শাড়ির সঙ্গে লেহেঙ্গাটাও দিয়ে দেন। ক্যাশ কাউন্টারের মহিলাটা বলল, ম্যামকে লেহেঙ্গায় মানাবে অনেক। হ্যাঁ, এজন্যই তো নিচ্ছি। ওর পছন্দও হয়েছে খুব। স্যার, আপনি ম্যামের অনেক কেয়ার করেন দেখছি। সি ইজ ভেরি লাকি। সমুদ্র উত্তরে কেবল মুচকি হাসে। আয়না জানল না সমুদ্র শাড়ির সঙ্গে লেহেঙ্গাটাও তাকে কিনে দিয়েছে। প্যাকেট হাতে বেরিয়ে আসে দুজনে। পূর্ণিমা রাত। আকাশে থালার মতো সোনালি রঙের বিশাল বড় চাঁদ উঠেছে। আজকের আকাশ একদম পরিষ্কার। আয়না যখন বাসার সামনে নামল, সমুদ্র প্যাকেট হাতে তুলে দিয়ে বলে, কাল দেখা হবে। আয়না আকস্মাৎ একটু চমকে। আগামীকাল তাদের দুইজনের আলাদাভাবে গায়ে হলুদের ঘরোয়া আয়োজন হবে দুপুরে। এরপর সন্ধ্যায় মেহেদি উৎসব। ওই সময় সমুদ্রও আসবে। আয়না আগামীকালের অনুষ্ঠানের কথা ভাবতেই একটা ফাঁকা ঢোক গেল। সমুদ্র তখনও গাড়ির ভেতরে বসেছিল। ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, তুমি আজ থেকেই আমার সঙ্গে থাকতে চাচ্ছ নাকি? আয়না তখন অন্য চিন্তায় বিভোর ছিল। শুনেনি ঠিকঠাক। আয়নার মুদ্রাদোষ হলো কোনো কথা ঠিকমতো না শুনলেও কথা ঠিকই বলে ফেলে। আজও ব্যতিক্রম হলো না। সে বলে উঠে, হু। সমুদ্র খানিক হতবুদ্ধি হয়ে পড়ে। এরপর আস্তে করে বলে, মেয়ে তো পুরাই তার ছিঁড়া দেখছি।
তারপর বলল, গাড়িতে উঠে পড়ো তাহলে। মা কিছু জিজ্ঞেস করলে বলে দিব, বৌমা বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ি যেতে চায়। বাপের বাড়িতে আর মন বসছে না। আয়না ভরকে গিয়ে সামান্য দূরে সরে এসে বলে, আয়া, মজা করছিলাম আমি। আসি। গুড নাইট। আয়না সঙ্গে সঙ্গে একবার তার দিকে তাকালো। সেই গাড়ি টান মেরে চলে গেল। সে বাড়ি ফিরতেই আলিয়া বেশ উৎসাহ নিয়ে প্যাকেট কেড়ে নিল। বিয়ের শাড়ি দেখার জন্য সকাল থেকেই মনে মনে এক্সাইটেড সে। আয়না সরাসরি বাবার কাছে গেল। বাবা বাসায় থাকলে বাইরে থেকে ফিরে এসেই বাবাকে জানায় যে ঠিকমতো ফিরে এসেছে, আর বাবা বাসায় না থাকলে ফোন দিয়ে জানায়। আয়না যখন বাবার সঙ্গে কালকের অনুষ্ঠান নিয়ে আলাপ করছিল, তখন আলিয়া ফিরে এসে বলল, আপা, দুইটা আউটফিটই দারুণ হয়েছে। আয়না বাবার সঙ্গে কথা বলা বাদ দিয়ে বলে, দুইটা আউটফিট কই পেলি? একটাই তো নিলাম। আলিয়া মাথা ঝাঁকিয়ে না বোধহয় অর্থ প্রকাশ করে বলে, না। একটা শাড়ি, অন্যটা লেহেঙ্গা। লেহেঙ্গা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আয়নার ভ্রু কুঁচকে যায়। সে দ্রুত বেগে নিজের রুমে দিকে ছুটে, আলিয়া একবার বাবাকে দেখল, পরক্ষণেই বড় আপার যাওয়ার পানে তাকালো। ফাহাদ সাহেব জিজ্ঞেস করল, কি হলো তোমাদের দুই বোনের? আলিয়া উত্তর দিল হাসি মুখে, বাবা, আপার বিয়ের শাড়ি আনো প্যাক করেছি, খুব সুন্দর। ওটা নিয়েই ব্যস্ত আমরা। বলে আপার কাছে যেতে লাগলো। ফাহাদ সাহেবও খুশি হলো। বিয়ের অনুষ্ঠান নিয়ে তার দুই মেয়ে আজকে সকাল থেকেই খুব খুশি। সে গতকাল থেকেই ছুটি নিয়েছেন। বাসায় আয়োজনের সব তদারকি করা লাগছে। ভাবলেন শাইলাকে ফোন দেওয়া উচিত একবার। আয়না নিজের বিছানায় ট্রায়াল দেওয়া খয়েরি রঙের লেহেঙ্গাটা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। নিজের হাত দিয়ে লেহেঙ্গাটা ছুঁয়ে অবাক লাগছে যে আসলেই এটা তার বাসায়। কিভাবে সম্ভব? সে তো না করে দিয়েছিল। সেলসম্যান ভুলে দিয়ে দিল নাকি? সঙ্গে সঙ্গে সে শপিং ব্যাগ থেকে ক্যাশমেমো তুলে নেয়। পেমেন্ট রিসিটে দুইটা আউটফিটের প্রাইজই দেওয়া। লেহেঙ্গাটার দাম 2.5 লাখ টাকা দেখে তার চোখ কপালে। সমুদ্র এত দাম দিয়ে তাকে কিনে দিল, শুধুমাত্র তার পছন্দ হয়েছে বলে। আয়নার এটা ভাবতেই খুব খুশি লাগলো। মনের মধ্যিখানে কেমন হিমেল হাওয়া বয়ে যায়, চারপাশে রঙিন প্রজাপতি উড়তে লাগে বোধ হয়। আলিয়া তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, আপা, এই লেহেঙ্গা মেহেদির অনুষ্ঠানে পরো। একদম হানিয়া আমিরকে ঝাঁপিয়ে যাবে। আয়না মৃদু হাসে, এরপর বলল, পাগল তুই? আলিয়া কি হলো কে জানে, আপার হাত জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার কান্না পাচ্ছে। তোমার বিয়ে হয়ে গেলে আমরা বাসায় একা কিভাবে থাকব? শত শত আয়োজন যেন মুহূর্তের মধ্যে বৃথা যায়। এক হাতে নতুন সম্পর্কের আহ্বানের চিহ্ন, অন্য হাতে পুরাতন সম্পর্কের বাঁধন ছেঁড়ার ব্যথা। আয়না আলিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তো এখনই যাচ্ছি না। পরেরটা পরে দেখা যাবে। আলিয়া মুখ ভতা করে বলে, তোমাকে যাইতেই দিব না। ভাইয়াকে বলবো উনি যেন এখানে আসেন থাকতে। তোমরা আমাদের সাথে থাকবে। আয়না বেশ শব্দ করে হাসে। আগামীকালের প্রস্তুতি নিয়ে দুই বোন ব্যস্ত হয়ে যায়। সমসাময়িককালে বাঙালি ইয়ং মেয়েদের মধ্যে পাকিস্তানি ড্রামা, ওদের সাজগোছ বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেয়েরা পাকিস্তানি জামা, মেকআপ, নায়ক নায়িকা সহ সবকিছুর ফ্যান হয়ে গেছে। আয়না আলিয়াও ব্যতিক্রম নয়, ওরা মেহেদি অনুষ্ঠানে পাকিস্তানি ড্রামার নায়িকার মতো সাজবে বলে পরিকল্পনা করেছে। ফাহাদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন। আগামীকাল বাসায় ছোট একটা অনুষ্ঠান করবেন, পরশু বড় করে অনুষ্ঠান। আগদের অনুষ্ঠান পরশুদিন। পরশুদিনের অনুষ্ঠানের আয়োজন নিয়ে বেশ বিচলিত সে। সব ঠিকঠাক হবে তো? একাকী বোধ করতে লাগলেন সে। আয়নার মা, আয়না যখন 6 গ্রেডে পড়ে তখন মৃত্যুবরণ করে। দুইটা ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে বেশ বিপদে পড়ে যান। আলিয়া তখন 3তে পড়ত। এত ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে যেন সর্বহারা হয়ে পড়েন। গ্রাম থেকে বাবা মা আসলেন বাচ্চা দুটোকে দেখার জন্য। তখন থেকেই আব্বা আম্মা তার বাসায় থেকে আসছেন। তার মা বাবাও আয়না আলিয়াকে চোখে হারায়। বিপত্নিক পুরুষ সে। উঠতি বয়সী টিনেজ মেয়ে দুটোকে নিয়ে আত্মীয় স্বজনরা বেশ বাঁকা কথা বলতো। তারই আপন ভাই বলেছিল, মেয়ে দুটা বিগড়ে যাবে, মা মরা মেয়ে, নষ্ট, উচ্ছৃঙ্খল হবে। কিন্তু না, তার মেয়ে দুটো বেশ ভদ্রনম্র। বড় হওয়ার পর যারাই ওদের দেখে সবাই প্রশংসা করে, বলে, মেয়ে দুইটা এত মিষ্টি। বাবা হিসেবে তখন দুশ্চিন্তামুক্ত লাগে।
পড়ালেখায় ও ভালো দুই বোন। ফাহাদ সাহেব নিজেও মেধাবী ছিলেন ছাত্র জীবনে। বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হন। এখন বেশ উচ্চ পদে আছেন। ক্ষমতা, সম্মান অনেক আছে তার। সম্পদ টাকাও আছে ভালো পরিমাণে, সৎপথে উপার্জন করেন বিধায় খুব সম্পদ নেই, তবে আপার মিডল ক্লাস যাকে বলে সেরকম লাইফ লিড করছেন। সে শায়লাকে কল লাগালো। সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ফাহাদ সাহেব বলে, তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ কেন? তুমি না হলে আয়ুর এত ভালো ঘরে বিয়ে দিতে পারতাম কিনা সন্দেহ, এখন নিজেকে খুব দায়মুক্ত লাগছে। আমি মারা গেলেও আর চিন্তা থাকবে না। আমার মেয়ের দায়িত্বে এখন আরেকজন ভাগীদার। আর আয়ুর কাঁধে শক্ত হাত থাকলে আলিয়াকে নিয়ে ভাবতে হবে না। আয়ু ঠিকই ছোট বোনকে আগলে রাখবে। মেঘ, এসব কি ভাবছো? তুমি নাতি নাতনিদের নিয়ে স্কুল যাবে, বুঝলে? উল্টাপাল্টা ভাবনা বাদ দেও। তুমি এখনো ইয়ং ম্যানই আছো। সৃষ্টিকর্তার যা ইচ্ছা। যাই হোক, তোমার কথা অনুযায়ী ওদের দুই বোনকে গতকাল বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। কালকে থেকে দুইজনই খুব খুশি। কি করছে ওরা এখন? বিয়ের জামাকাপড় নিয়ে কি সব করছে, কি সব বলে কিছুই বুঝি না। গতকাল 2 ঘন্টা ধরে পার্লারে কি জানি করলো। এসব মাথার উপর দিয়ে যায় আমার। এই জেনারেশনের বাচ্চা কাচ্চাদের বোঝা খুব কঠিন। আগামীকাল দাওয়াত থাকলো। সন্ধ্যার মধ্যে আসবে। আয়না যদি কিছু মনে করে, রিয়েক্ট করলে। না, করবে না। তাছাড়া তোমার থেকে কিছু সাহায্য দরকার। আশা লাগবে তোমাকে। আচ্ছা, আসবো। ফাহাদ সাহেব ফোন রাখলেন। ফাহাদ ইসলাম তার সার্টিফিকেট নাম। কিন্তু মেঘ বলে গুটি কয়েক মানুষ তাকে ডাকে। সমুদ্র সকাল থেকেই সামান্য বিরক্ত। সাদা আসমানি মিশেল রঙের পাঞ্জাবি পরে বর সেজে বসে আছে। তাকে ঘিরে আত্মীয়দের এত শোরগোল আর ভালো লাগছে না। সে চাচ্ছে এইসব হলুদসবুজ যা করবে তাড়াতাড়ি করুক। দুপুরে তাকে বেরোতে হবে বিশেষ মিটিংয়ে। ক্লায়েন্টের কোনোরকম মনোরঞ্জনে ঘাটতি থাকলে চতুর্থ প্রজেক্ট হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু তার বাড়ির লোকদের এতে কোনো মাথা ব্যথা নেই। তারা নিজেদের মতো ব্যস্ত। সে বাসার ড্রয়িং রুমে বসে আছে। একটু পর তাকে হলুদ লাগাবে। সে ঘড়ি দেখল। 12টার বেশি বাজে। 2টোর আগেই পৌঁছাতে হবে। মিসেস রোদেলা এসে বলে, মুখটা গোমরা করে রেখেছিস কেন? যা করার জলদি করো। 2টার আগে আমাকে প্লিজ মাফ করে দিও। মিসেস রোদেলা হাসলেন। মা আজকে খুব পরিপাটি করে সবুজ রঙের শাড়ি জড়িয়েছেন গায়ে। তার বাবাকেও সবুজ পাঞ্জাবিতে দেখা হলো। বাবা মা ম্যাচিং জামা পরেছে। নিশ্চয়ই পিউয়ের বুদ্ধি এসব। একটু পর পিউকেও দেখা গেল। সে অবশ্য হলুদ রঙের শাড়ি পরেছে। বোনকে দেখে অবাক হলো সে। শাড়ি পরার জন্য ওকে বেশ বড় বড় লাগছে। বিশ্বাসই হচ্ছে না এটা তার ছোট্ট বোন। হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমুদ্রকে ড্রয়িং রুমের মাঝে বসানো হয়েছে। ফ্লোরিং করে সুন্দর করে বসার ব্যবস্থা। পেছনে গাঁদা ফুল দিয়ে সাজানো স্টেজের মতন করে ডেকোরেশন করা। সামনে একগাদা খাবার। সবার আগে হলুদ লাগাতে তার মা বাবা আসলো। মিসেস রোদেলা অল্প হলুদ হাতে নিয়ে তার আদরের পুত্রের কপালে হলুদ ছোঁয়ালেন। 2 সেকেন্ডের ব্যবধানে মিসেস রোদেলার চোখ টলমল করে উঠে। সে আঁচলে মুখ ঢেকে একটু কাঁদলেন। ইশরাক রহমান বলে উঠে, ছেলের বিয়ে দিচ্ছ, কাদার কি হলো? ছেলেকে তো আর ঘরজামাই পাঠাচ্ছ না যে তোমাকে রেখে শ্বশুরবাড়ি যাবে। মিসেস রোদেলা কান্নাভেজা গলায় বলে, আবেগ, তুমি ওসব বুঝবে না। তোমার ডাকনামটাই কেবল আবেগ। মনের ভিতরে আসলে তোমার কোনো আবেগই নাই। তুমি একটা নিরাবেগ মানুষ। ইশরাক রহমান বুঝে পেলেন না সে আসলে কি এমন ভুল বলল। কিন্তু স্ত্রীর সঙ্গে তর্কে গেলেন না। বুদ্ধিমান মানুষ স্ত্রীর সঙ্গে তর্কে যায় না। সে যথেষ্ট বুদ্ধিমান। ইশরাক রহমান ছেলের গালে হলুদ লাগিয়ে দিয়ে সামনে থাকা বাহারি রকমের খাবার থেকে ছেলের সবচেয়ে পছন্দ লাড্ডু সেটা মুখে তুলে দিলেন। ছেলেটা ছোট থেকেই লাড্ডু আর কালোজাম মিষ্টি পছন্দ করে। বাবা যখন লাড্ডু হাতে তুলে তাকে খাইয়ে দিল, সমুদ্র বেশ খানিকটা অবাক নয়নে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবার তাহলে খেয়াল আছে তার লাড্ডু প্রিয়। তার বাবা সরে আসতে চাইলে সে আলতো করে হাত এগিয়ে বলে, আব্বু। ইশরাক রহমান থেমে গিয়ে বলে, কি? সমুদ্র সামনের ট্রে থেকে একটা কালোজাম মিষ্টি তার বাবার মুখে তুলে দিল। মিসেস রোদেলা পিতাপুত্রের এমন সুন্দর মুহূর্ত দেখে খুশিতে আপ্লুত হল।
সে সমুদ্রের কপালে দুটো চুমু খেয়ে বলল, অনেক সুখী হও। সমুদ্র বলে, দোয়া করো। ইশরাক রহমান বলে উঠে, দোয়া সবসময়ই করি যেন তোমরা খুশি থাকো। বাবার সঙ্গে সে উঠে দাঁড়িয়ে কোলাকুলি করল। কতদিন পর সে বাবাকে জড়িয়ে ধরল তা আর মনে করতে পারল না। ছেলে ও মেয়েরা বড় হওয়ার পর মেয়ে ও ছেলের দুই জাতির ক্ষেত্রে বাবার সাথে সম্পর্ক ভিন্ন দুরকমের হয়। মেয়েরা বাবাদের সঙ্গে ঝগড়া করে, আবার একটু পর বাবা বাবা বলে ডেকে আবদার করে। বাবারাও মেয়েদের প্রতি বেশি নরম থাকে। কিন্তু ব্রাউন ফ্যামিলিতে ছেলেদের একটা সময় পর বাবার সঙ্গে একটা দূরত্ব চলে আসে। যদি আবার তাদের মধ্যে ইগো রিলেটেড কোনো ঝামেলা থাকে, তাহলে কতদিন পর পর কথা বলে নিজেরাই ভুলে যায়। সমুদ্রর বেশ ভালো লাগছে। বাবা মা সরে যাওয়ার পর মিসেস ইভানা আসলেন। সঙ্গে তার ছেলে শ্রাবণও ছিল। ইভানা সমুদ্রের গালে হলুদ লাগিয়ে মোটা হলুদ খামে টাকা গিফট দিতে গিয়ে বলে, না করবি না একদম। সমুদ্র উপহার গ্রহণ করে বলে, এটারই তো দরকার। শ্রাবণ বলে উঠে, ভাইয়া তোমার তো সেই ইনকাম হচ্ছে। সমুদ্র বলে উঠে, তুইও বিয়ে কর, তোরও ইনকাম হবে তাহলে। শ্রাবণ বলে, আগে তো বিয়ের কথা মুখেই নিতা না, আজ আমাকে বিয়ে দেওয়ার অফার দিচ্ছ। আমি একা কেন ফাঁসবো? সঙ্গে তোকে নিয়েই ফাঁসি। শ্রাবণ হাসতে হাসতে বলে, ভাই এরকমভাবে আমিও ফাঁসতে চাই। ভাই, তোমার কোনো শালি আছে? থাকলে লাইন সেট করে দাও। ইভানা ছেলের কান টেনে ধরে বলে, পড়াশোনা নাই আবার বিয়ে করবেন উনি? সিজিপিএ দেখছিস নিজের? এই সিজিপিএ দেখলে মেয়ের বাপ ভুলেও বিয়ে দিবে না। শ্রাবণ বলে উঠে, আম্মু, বিয়ে দেও, বিয়ে দিলে পড়াশোনায় মনোযোগ আসবে। সমুদ্র সহ উপস্থিত সকলে হেসে ফেলে। না হেসে উপায়ও নেই, শ্রাবণ ছেলেটা এত বেশি সার্কাজম করতে পারে। বড়রা হলুদ মাখিয়ে দিয়ে ডাইনিংয়ে দুপুরে খেতে যায়। তখন ড্রয়িং রুমে কেবল ছোটরা উপস্থিত ছিল। শ্রাবণ, পিউ আর তাদের কিছু কাজিন এসে দাঁড়ালো সমুদ্রকে ঘিরে। সমুদ্র ভ্রু কুঁচকে বলে, কি? শ্রাবণ বলে, ভাইয়া বলো তো, চিকেন ফ্রাই করার আগে মুরগিকে হলুদ মশলা দিয়ে মাখানো হয় কেন? সমুদ্র ভ্রু কুঁচকে রেখেই বলে, আমি কিভাবে জানব? তার উত্তর শোনার আগেই সব কাজিন হলুদ নিয়ে তার উপর হামলে পড়ে। মুখে, হাতে, পায়ে, মাথায় এমন কোনো জায়গা নাই যেখানে হলুদ মাখায়নি তারা। এত দ্রুত এমন আক্রমণে সমুদ্রর তাল ছুটে যায়। সে তটস্থ হতে পারে না। তাকে হলুদ দিয়ে পুরা মাখামাখি করে ফেলার পর শ্রাবণ জবাব দিল, হলুদ দিয়ে ম্যারিনেট করলে স্বাদ বাড়ে বুঝলে ভাই, খাওয়ার সময় টেস্ট বেশি লাগে। এই জন্য তোমাকে হলুদ দিয়ে ম্যারিনেট করে দিলাম, যেন তোমারও টেস্ট বাড়ে। সমুদ্র শ্রাবণের কাঁধে কিল মেরর বলে, বেয়াদব কোথাকার। এবার শ্রাবণ বলে, ভাইয়া কিছু দাও আমাদের। তোমার বিয়ে বলে কথা। মজা করব না আমরা? আমি কিছু দিতে পারবো না। শ্রাবণ আর পিউ একসঙ্গে বলে উঠে, ভাইয়া আজকে রাতে ব্যাচেলর পার্টি করি ছাদে প্লিজ। প্লিজ। সমুদ্র এ, নো, নো নেভার। এইসব হবে না। পিউ খুব নম্র সুরে বলে উঠে, ভাইয়া আলিয়াও রাজি। আমরা অনেক এক্সাইটেড। শ্রাবণ প্রশ্ন করে, আলিয়া কে রে? পিউ বলে, কোনো মেয়ের নাম শুনলেই ডিটেলস জানা লাগবে। শ্রাবণ বলে, কত বললাম তোর একটা বান্ধবীকে পটায় দে। দিলি না। গার্লফ্রেন্ড থাকলে মোটেও অন্য মেয়েদের পাত্তা দিতাম না। পিউ সমুদ্রকে বলে, ভাবিরও সমস্যা নেই যদি তুমি রাজি থাকো। সমুদ্র বুঝলো ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছে। সে রাজি হলো না। কিন্তু তার কাজিনবন সবগুলো খুব নাটকবাজ। কানের সামনে ঘ্যান ঘ্যান করতেই থাকলো। ওদের এক কথা, ভাইয়া রাজি না হলে আজ ভাইয়াকে শাওয়ার নিতে রুমে যেতেই দিবে না। এভাবেই রাখবে। মিসেস রোদেলা আসলেন একবার। সমুদ্র সঙ্গে সঙ্গে অভিযোগ করে বলে, আম্মু দেখো, ওরা এসব কি করছে আমার সঙ্গে। এখন আবার পার্টি চায়। না হলে ছাড়বে না আমাকে। মিসেস রোদেলা বলে, আমি এসবে নাই। তোদের যা ইচ্ছা কর। আমার একমাত্র ছেলের বিয়ে। আমার কোনো কিছুতেই বাধা নেই। সমুদ্রের আম্মুর এমন কথায় ওরা আরও লাই পায়। আসলেই তাই, সমুদ্রকে উঠতে দেয় না। এদিকে এত বেশি হলুদ গায়ে মাখিয়েছে যে পুরা শরীর কুটকুট করছে, এমনকি মুখেও কাঁচা হলুদের স্বাদ পাচ্ছে সে। উপায় না পেয়ে রাজি হয়ে যায় সে। এরপর শাওয়ার করতে প্রায় দৌড়ে রুমে ঢুকে সমুদ্র। রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। 3বার শ্যাম্পু সাবান লাগিয়ে গোসল সেরে সাদা ফর্মাল শার্ট পরে বের হয় সে।
3 বার সাবান মাখার পরও মনে হচ্ছে তার গা দিয়ে হলুদের গন্ধ এখনো যায়নি। মিররে নিজের চেহারা দেখে মনে হলো গালিকপালে এখনো হলদে ভাবটা যায়নি, কি একটা অবস্থা। সে না খেয়েই মিটিংয়ের উদ্দেশ্য বের হলো। মিটিং শব্দটা দিয়ে আসলে অসভ্যতাকে ঢেকে দিচ্ছে সে। আসলে কিছু বড় পার্টির নেতা বিজনেসম্যানকে নিয়ে একটা ছোটখাটো বিনোদন আসরের ব্যবহার করেছে। এই পার্টিতে সে ডকুমেন্টস নিয়ে যাচ্ছে। তবে আজকেই চতুর্থতম প্রজেক্টের ডিলে সাইন করাই আনবে। পার্টি অবশ্য দুপুর থেকে সারা রাত চলবে। সে সন্ধ্যায় চলে আসবে। সমুদ্র গুলশানের একটা বাসার ভেতরে ঢুকল। বাসার ভেতরে প্রবেশ করতেই কেমন ঝাঝালো তেতো গন্ধ নাকে আসে বাড়ি খায়। এই গন্ধের সঙ্গে সমুদ্র পরিচিত। পার্টি শুরু হয়ে গেছে। সে এগিয়ে এসে বলে, কেমন আছেন রুহুল ভাই? ভালো। খেয়েছেন ঠিকঠাক? রুহুল সাহেব বলে, এত আয়োজন করেছো তোমরা? অনেক খেলাম, আমি আর খেতে পারবো না। সমুদ্র হেসে বলে, আসল আয়োজন তো বাকি আছে। রাতের জন্য অপেক্ষা করুন। বিজনেসম্যানস ও নেতা সহ 7-8 জন মানুষ বসে আছে। সমুদ্র সহ আরও 3 জন কোম্পানির মালিক এই পার্টির আয়োজক। লাখের বেশি খরচ করেছে সমুদ্র এদের পিছে, শুধুমাত্র এদের মন রাখার জন্য, যেন কাজে কোনো ঝামেলা না করে। ওনারা খুশি থাকলে 2-3টে প্রজেক্ট ভবিষ্যতে আরও পাবে। ইদানিং প্রায়ই ওনাদের গিফট দেওয়া হচ্ছে। সমুদ্র রুহুল সাহেবের পাশে বসে বলল, সাইনটা এখনই করে ফেলেন। আরেকটু দেখি কেমন আয়োজন করেছো তোমরা। আয়োজন পছন্দ না হলে ডিল সাইন করবেন না। উনি ভারী জোরে হাসল। সমুদ্র বিরক্ত হলেও প্রকাশ করল না। পরক্ষণেই মনে হলো সে তো পাকাপোক্ত ভাবে ব্যবসায়ী হয়ে যাচ্ছে। মদের নেশার চেয়েও তার কাছে ডিল প্রজেক্ট টাকা বেশি ম্যাটার করে। ওই মুহূর্তে ফ্ল্যাটের ভেতর 6 জন সুন্দরী নারী প্রবেশ করে। উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠেছে ওদেরকে প্রবেশ করতে দেখে। সমুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রুহুল সাহেবের দিকে তাকায়। রুহুল সাহেব খুব বিশ্রীভাবে হেসে বলে, এখন সিগনেচার দেওয়াই যায়। মেয়েগুলোর রূপ আছে বলাই যায়। সমুদ্র একবার তাকালো। সুশীল ভদ্র সমাজে ওদের ডাকা হয় আইটেম গালো, আর বাংলা পরিশুদ্ধ ভাষায় হয়তোবা নর্তক কি বা আরও অন্য কিছু। দুপুরে বেশ জমপেশ খাওয়া দাওয়া হলো। সমুদ্রও খেলো। খাবেই বা না কেন? কয়েক লাখ টাকা ব্যয় করেছে এসবের পিছে। বিকেলের দিক থেকে একটা মেয়ে বারবার তাকে অফার দিচ্ছে। সেই বুঝতে পারছে এই আড্ডায় সবচেয়ে সুদর্শন সেই বোধহয়। পার্টি তখন বেশ জমজমাট। নেপারসেন্টসা কঠিন হতে লাগে, গানের ভলিউম বাড়তে থাকে। তার হাতেও ড্রিঙ্কসের গ্লাস। সমুদ্রের মাথা ব্যথা করতে শুরু করলো হঠাৎ। সে উঠে বারান্দায় যেতে লাগলে একজন রমণীর সঙ্গে ধাক্কা লেগে শার্টে মোপারসেন্টোদ্দাপানীয় গায়ে এসে লাগে। সে ভীষণ রেগে উঠে কটমট করে তাকায়। রমণী বলল, পরিষ্কার করে দিই নিজ হাতে। দিন। রমণী নিজের শাড়ির আঁচল দিয়ে সমুদ্রের শার্টে ঘষা মাজা শুরু করে। ওর কেমন জানি লাগলো। নিঃশ্বাস গরম হতে লাগলো। মেয়েটা আবেদনময়ী লাস্যময়ী হয়ে তার দিকে অগ্রসর হতে থাকে, বেশ খানিকটা নিকটে এসে দাঁড়ায়। চোখে মুখে অন্য কিছু অপবিত্র ইচ্ছা খেলে যাচ্ছে মেয়েটার নজরে। সমুদ্র দাঁড়িয়ে থাকে, মেয়েটার হাত আস্তে আস্তে ওর শার্টের বোতামের আশেপাশে ঘোরাঘুরি করে, তবুও থামায় না সে। তবে যখন একটা শার্টের বোতাম খুলে নেয়, সে এক ঝটকায় মেয়েটার হাত সরিয়ে দিয়ে ধাক্কা দেয় মেয়েটাকে। তাদের দিকে কারো নজর নেই। যে যার মতো ব্যস্ত। সমুদ্র বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফোনে তখনই নোটিফিকেশন এসে ভিড় জমালো। সে ফোন অন করতেই দেখল আয়নার ছবি তাকে পাঠানো হয়েছে। আয়নার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, গালে হলুদ লাগানো। একটু আগের ছবি নিশ্চয়ই। সমুদ্রের হলুদ ছোঁয়া শেষ হওয়ার পর কনের হলুদ ছোঁয়া শুরু হয়েছে। দুটো ছবি দেওয়া হয়েছে। সে একদৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তখনই পেছনে থেকে খুব নরম একটা ছোঁয়া অনুভব করে সে। সঙ্গে সঙ্গে শিরদাঁড়া দাঁড়িয়ে যায় তার। মেরুদণ্ড অবধি কম্পিত হয়। সে ফোনের ছবিটার দিকে তাকিয়ে থেকে নির্জীব কণ্ঠে বলে, একটু আগেই আমার গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছে। এখন এই শরীরে কেবল আমার স্ত্রীর অধিকার থাকবে। ও ছাড়া আর কেউ আমাকে ভুল করেও ছুঁয়ে দেখুক, আমি তা চাই না। চলবে। গল্প ইলেকট্রিক্যাল মন। কলমে আরিশান নূর। সূচনা পর্ব।